তারপরে আমি আজকের পড়ায় চলে যাব। তো আমরা যে আপনারা সবাই কি অডিও অন করেছেন? সবাই একটু অডিও অন করেন, আমার সঙ্গে রেসপন্স করবেন সেজন্য। জি স্যার। ইসলাম নুরুজ্জামান মনে হচ্ছে। নুরুজ্জামান সাহেবের গলাটা আমি কিন্তু ধরে ফেলছি। আমি কিন্তু বুঝতে পারি। হ্যাঁ, না আমি আসলে সবাইকে চিনতে পারলে ভালো হইতো, আসলে তাহলে ইন্টারাকশন খুব ভালো হতো। আমি সবাইকে এখনো চিনতে পারছি না, ওই জন্যই বারবার নাম জিজ্ঞেস করি। নামটা জিজ্ঞেস করার অর্থ হচ্ছে কি আমি নামগুলো আসলে একটু ব্রেনে নিয়ে আসতে চাই আর কি। পরবর্তীতে যদি কখনো আপনার সঙ্গে কখনো আল্লাহ যদি দেখা করায় দেয়, তাহলে আপনার নাম বলে যেন চিনতে পারি, অ্যাটলিস্ট কথা বলতে পারি, হ্যাঁ ক্লাসে ছিলেন। তো আপনাদের যদি পরবর্তীতে ভালো রেজাল্ট হবে সেটা আমি ফলো করতে করে যদি দেখি যে না আপনারা আমার সাবজেক্টে পাস করছেন, আমার খুশি লাগবে। সেই জন্য নামগুলো একটু আমি একটু মনের মধ্যে আনতে চাই আর কি, যতটুকু সম্ভব। তো লেটস কাম টু দা, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই পাস করবেন আশা করি। তো এখানে দেখেন আমরা যা ভ্যারিয়েন্স অ্যানালিসিস যা পড়ছিলাম যে আমরা ভ্যারিয়েন্সের তিনটা মানে ক্যান বি ডিভাইডেড ইনটু থ্রি মেইন গ্রুপস। তিনটা মেইন গ্রুপের মধ্যে একটা সেলস ভ্যারিয়েন্সের গ্রুপ, আর হচ্ছে ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্সের গ্রুপ এবং ফিক্সড ওভারহেড ভ্যারিয়েন্সের গ্রুপ। তা আমরা এই ভ্যারিয়েন্সের মধ্যে কি কি পড়েছিলাম? সেলস ভ্যারিয়েন্সের মধ্যে কি কি ছিল আমাদের বলেন তো, রেসপন্স করেন। সেলস ভ্যারিয়েন্সের মধ্যে আমরা কি কি ভ্যারিয়েন্স পেয়েছিলাম? গুড, ভেরি গুড। হ্যাঁ আমি চাচ্ছি সবাই একটু বলেন, কারণ এটা একটু রিভিউ করে ফেললে আমাদের একটু আগাতে সুবিধা হবে। আমাদের একটু আমি একটু ব্রেনের মধ্যে নিয়ে আসি বিষয়গুলো। সেলস এর মধ্যে করেছিলাম সেলস প্রাইস ভ্যারিয়েন্স, সেলস ভলিউম ভ্যারিয়েন্স, আর টোটাল ভ্যারিয়েন্স তো একটা আছেই। তারপরে ভ্যারিয়েবল ভ্যারিয়েন্স এর মধ্যে আমরা ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স এর মধ্যে কি কি ভ্যারিয়েন্স করেছিলাম? ডাইরেক্ট ম্যাটেরিয়াল টোটাল ভ্যারিয়েন্স, আর স্যার হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স ছিল এবং ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স। স্যার কই গেল?
আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আমার এখানে কারেন্ট চলে গেছিল। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? সরি, আমার এখানে আজকে পাওয়ার খুব ফ্লাকচুয়েশন হচ্ছে, পাওয়ারের খুবই ডিস্টার্ব হচ্ছে ইলেকট্রিসিটির। তো এই তো হারিয়ে গেছিলাম, আমার ইলেকট্রিসিটি চলে গেছিল, আবার অন্যভাবে কানেক্ট করলাম। তো এনিওয়েজ, তাহলে আমি আবার শেয়ারে করে নিতে চলে যাই, শেয়ারে চলে যাই। স্ক্রিনটা আসছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে, ফাইন। সবাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? সো লাস্ট ক্লাসে, হ্যাঁ লাস্ট ক্লাসে যেটা হচ্ছে, জি থ্যাংক ইউ। তাহলে আমরা চলে এসে লাস্ট ক্লাসে আমরা সেলস ভ্যারিয়েন্স সম্বন্ধে কি পড়েছিলাম? দুইটা সেলস ভ্যারিয়েন্সে কয়টা ভ্যারিয়েন্স পড়েছিলাম? হ্যাঁ, একটা কি কি সেলস প্রাইস এবং সেলস ভলিউম না? আর ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্সের মধ্যে আমরা তিনটা ভ্যারিয়েন্স পড়েছি, ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স, লেবার ভ্যারিয়েন্স এবং ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্স শুরু করেছিলাম। মোটামুটি পড়েছি, একটা অঙ্ক দেখবো আজকে। তো ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সের মধ্যে আমরা কি কি ভ্যারিয়েন্স পেয়েছিলাম একটু রিকালেক্ট করেন আপনারা। ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সের মধ্যে আমরা কি কি ভ্যারিয়েন্স পেয়েছিলাম? হ্যাঁ বলেন বলেন বলেন। টোটাল ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স, হ্যাঁ, তারপর ছিল ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স, ইউজেস ভ্যারিয়েন্স, রাইট। ম্যাটেরিয়াল প্রাইস শক ছিল একটা, হ্যাঁ রাইট। হ্যাঁ, আর লেবারের মধ্যে কি ছিল? লেবারের মধ্যে চারটা ভ্যারিয়েন্স ছিল, রাইট? কি কি ছিল? চারটা ভ্যারিয়েন্স লেবার। একটা ছোট টোটাল ছিল, টোটালটা তো বাদ দিলেন। হ্যাঁ, লেবার রেট, এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, আর একটা ছিল কি? টোটাল লেবার ভ্যারিয়েন্স, তারপর একটা আইডল আইডল টাইম আইডল টাইম ভ্যারিয়েন্স, রাইট রাইট রাইট। তো এবারে একটা বেশি পাইছি আমরা। আবার ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্সের মধ্যে আমরা সেদিন পড়ে ফেলেছিলাম অনেক দূর, তো সেটাতে চলে যাই আমরা, তবুও ওখান থেকে রিভিউ করি। লেবার ভ্যারিয়েবল কত পৃষ্ঠাতে আছে? 181 পৃষ্ঠা বোধ হয় না? হ্যাঁ, লেবার ভ্যারিয়েন্সটা আপনি কোনো হ্যাঁ, না না ঠিকই আছে। লেবার ভ্যারিয়েন্সটাতে আমরা মেইনলি হচ্ছে কি আপনার টোটাল ভ্যারিয়েন্সটা আছে, ওটাকে দুই ভাগ করলে লেবার রেট ভ্যারিয়েন্স, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই দেখেন লেবার রেট ভ্যারিয়েন্স, তারপর লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। রেটটা ভ্যারিয়েন্স থেকে রেটের কারণে, রেটের স্ট্যান্ডার্ড রেট এবং অ্যাকচুয়াল রেটের ডিফারেন্সের কারণে যে ভ্যারিয়েন্সটা হয় সেটা অ্যাকচুয়ালের সঙ্গে গুণ করে। আর লেবার এফিসিয়েন্সিটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি কত কত আওয়ার, তারপরে আমার অ্যাকচুয়াল এফিসিয়েন্সি কত আওয়ারে গেছে, ওটা ডিফারেন্সটার সঙ্গে আমি অ্যাকচুয়ালটা গুণ করলে পেয়ে যাচ্ছি। এর মধ্যে একটা আইডল টাইম একটা ছিল। আইডল টাইমটা হচ্ছিল যে আপনার অনেক সময় আমাদের ওই লেবাররা বসে থাকে, কাজ হয় না, ইলেকট্রিসিটি চলে গেছে, কাজ বন্ধ ছিল, এরকম করে অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক সময়, ওটাকে আইডল টাইম বলে। তো যদি স্পেসিফিক কোশ্চেনে বলা থাকে যে আইডল টাইমের কারণে কিছু লস হচ্ছে, তখন আপনি আইডল টাইমটাকে ওইটাকে আইডল টাইমে ওইটাকে একটা ভ্যারিয়েন্স আপনি বের করতে পারবেন। এবং সেটাকে এই যে এখানে লেখা আছে, আইডল টাইম এন্ড আইডল টাইম ভ্যারিয়েন্সেস ডিউরিং এ পিরিয়ড there might be idle time when the workforce is not doing any work. When idle time occurs and it is recorded, the efficiency variance should be separated into two parts. একটা হচ্ছে idle time variance, একটা হচ্ছে efficiency variance during active hours. তাহলে ওই যে আমার আইডল টাইমটাকে বাদ দিয়ে অ্যাক্টিভ আওয়ার যেটা থাকবে সেই আওয়ারের উপরে বেসিস করে আমি তখন ক্যালকুলেশন গুলো করবো। আমার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স গুলা অ্যাক্টিভ আওয়ারের উপরে নির্ভর করে। তার মানে অ্যাক্টিভ আওয়ারটা কিভাবে পাবো? আমার টোটাল আওয়ার ওয়ার্ক মাইনাস আইডল টাইম, আইডল ওয়ার্ক। হ্যাঁ, তাহলে আমার অ্যাক্টিভ আওয়ারটা এসে গেল। তাহলে অ্যাক্টিভ আওয়ারের উপরে নির্ভর করে আমি এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটাকে তখন বের করবো, তখন ছোট একটা অ্যাডজাস্টমেন্ট করে ফেলবো আইডল টাইম বাদ দিয়ে। ওটা আইডল টাইমের আমি আওয়ারটাকেও অ্যাডজাস্টমেন্ট করবো, রেটটাকেও অ্যাডজাস্টমেন্ট করবো। তো একটা অঙ্ক দেখিয়েছিলাম, এই যে ওটার মধ্যে আমরা $9 করে ছিল, ওটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে $11.25 হয়েছিল। ওটা কি খেয়াল আছে আপনার যেমন সাহেব? এই যে অঙ্কের মধ্যে, এই যে আপনি লাস্ট ক্লাসে ছিলেন না আপনি? অলরাইট, ঠিক আছে। স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার এখানে দেখেন, এখানে $9 ছিল, তো ওইটাকে 20% আইডল ক্যাপাসিটি বাদ দিয়ে 80% দিয়ে আমরা ভাগ করে 11.25% অ্যাডজাস্টমেন্ট করছিলাম আমরা স্ট্যান্ডার্ড রেটটাকে। এই আর কি, এই বিষয়গুলো এটাই হচ্ছে মুখ্য বিষয়। তারপর বাদ বাকিগুলো অ্যাজ ইউজুয়াল আপনারা করে ফেললেই হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ,
এটাই মুখ্য বিষয়। তাহলে এবার আজকে আমরা যে ভ্যারিয়েবল ওভারহেড সেদিন ধরছিলাম, ভ্যারিয়েবল ওভারটা আমরা আবার একটু চালু করে দিই। ভ্যারিয়েবল ওভারটা ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্স, ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্স এটা কোথায় ছিল? লেটস সি। হ্যাঁ, ভ্যারিয়েবল ওভারহেড ছিল। তাহলে আমরা সেদিন জেনেছিলাম যে ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্সের মধ্যে আমাদের কি আছে, তাও একদম আগের মতোই, যে কোনো ম্যাটেরিয়াল এবং লেবারের ক্ষেত্রে যেরকম করেছিলাম ঠিক একইভাবে। ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্সেস আর সিমিলার টু ডাইরেক্ট ম্যাটেরিয়াল এন্ড ডাইরেক্ট লেবার কস্ট ভ্যারিয়েন্সেস। এখানে কি হয়, ইন স্ট্যান্ডার্ড প্রোডাক্ট কস্টিং ভ্যারিয়েবল প্রোডাকশন কস্ট ওভারহেড ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড total variance can be calculated and this can be analyzed into an expenditure variance এবং efficiency variance। ওই আগের মতোই আমরা ভ্যারিয়েবল ওভারহেড যে একটা টোটাল একটা ভ্যারিয়েন্স বের করার পরে ওইটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে এক্সপেন্ডিচারের কারণে, মানে ভ্যারিয়েবল ওভারহেড খরচের যে ভ্যারিয়েন্সটা হয় সেটার কারণে একটা ভ্যারিয়েন্স বের করতে পারি। আর একটা করতে পারি ইফিসিয়েন্সি। আমরা তো ভ্যারিয়েবল ওভারহেডকে, যে কোনো ওভারহেডকে আমরা সাধারণত লেবার আওয়ারের উপরে বেসিস করে ভাগ করে দিই, যে এত ঘন্টায় এত খরচ হচ্ছে, তো ওভারহেডটা তাই। সুতরাং এফিসিয়েন্সি, এখানে যে এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটা বের হবে ওভারহেডের ক্ষেত্রে, সেটা কিন্তু ওই লেবার আওয়ারের উপর বেসিস, সাধারণত বলছি লেবার আওয়ারের উপর বেসিস করেই করা হয়, এই জন্য এফিসিয়েন্সি কথা এখানে আসছে। তো তাহলে আবার পড়ি লাইনটা, ইন স্ট্যান্ডার্ড প্রোডাক্ট কস্টিং ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড total variance can be calculated and this can be analyzed into an expenditure variance and an efficiency variance. With service costing, the variable overhead total variance can be calculated, but this might not be analyzed any further. তারপরে এখানে জি 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 না, আপনি আমার এটা কিন্তু, হ্যাঁ শুনেন, বিষয়টা হচ্ছে কি, আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল তো একটা ভ্যারিয়েবল কস্ট, ডাইরেক্ট লেবারটা একটা ভ্যারিয়েবল কস্ট, ভ্যারিয়েবল ওভারহেডটা আরেকটা ভ্যারিয়েবল কস্ট, সবগুলো মিলে সবগুলো কিন্তু ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কোনটা, যেটা আমার প্রোডাকশনের সঙ্গে উঠবে নামবে, প্রোডাকশন বেশি হলে খরচ হবে, প্রোডাকশন কম হলে খরচ কম হবে। তাহলে আমার প্রোডাকশনের মধ্যে সঙ্গে ভ্যারিয়েবল, আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল যোগ, আমার ডাইরেক্ট লেবার লাগতেছে, আমার ওভারহেড লাগতেছে। তা আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট, এটা বন্ধ করি ওটা, হ্যাঁ ওয়াইফাই প্রবলেম করবে। তো আমরা এটা ওই যেটা হচ্ছে আপনার ওই সো আমরা আগে ডাইরেক্ট ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করেছি, ডাইরেক্ট লেবার নিয়ে আলোচনা করেছি, এখন ভ্যারিয়েবল নিয়ে আমরা ভ্যারিয়েবল ওভারহেড নিয়ে আলোচনা করছি। একই রকম কিন্তু সিস্টেমটা, বেসিক কিন্তু সেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড টোটাল ভ্যারিয়েন্স একটা বের করা যায়। ওইটা কিভাবে করে, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল ওভারহেড কস্ট অফ দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন, মানে এখানেও অ্যাকচুয়াল প্রোডাকশন, দেখছেন আগেরগুলোর মতোই অ্যাকচুয়াল প্রোডাকশনের মধ্যে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল ওভারহেড কত হওয়া উচিত ছিল, এবং অ্যাকচুয়াল কস্ট অফ কত করেছি, অ্যাকচুয়াল কস্ট অফ ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড কত অ্যাকচুয়ালি খরচ করেছি। এই দুটো পার্থক্য হচ্ছে টোটাল ভ্যারিয়েন্স। টোটাল ভ্যারিয়েন্সকে আবার দুটো সাব ভ্যারিয়েন্সে ভাগ করা যায়। ইট ক্যান বি অ্যানালাইজড ইনটু টু সাব ভ্যারিয়েন্সেস। একটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স। এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্সটা কেন হবে, কারণ আমরা ভ্যারিয়েবল ওভারহেডের যে রেটটা আগে যে নির্ধারণ করেছিলাম স্ট্যান্ডার্ডে, সেই এক্সপেন্ডিচার রেটটার থেকে আমার অ্যাকচুয়াল এক্সপেন্ডিচারটা কম হয়েছে। সেই মানে স্ট্যান্ডার্ড অনুযায়ী যাওয়া হচ্ছিল খরচটা, সেই রেটে হয়তো রেটের ডিফারেন্সের কারণে আমরা অ্যাকচুয়ালি কম খরচ করেছি বা বেশি খরচ করেছি, সেজন্য এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স হতে পারে। তাহলে প্রোডাকশন এন্ড ওভারহেড, ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স দ্যাট ইজ পেইং more or less than expected per hour for variable overheads। আরটা হচ্ছে কি ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। এখানেও ইফিসিয়েন্সি চলে আসছে, দ্যাট ইজ ইউজিং মোর অর লেস ভ্যারিয়েবল ওভারহেডস পার ইউনিট দেন এক্সপেক্টেড। তার মানে ইফিসিয়েন্সিটা আমরা ডাইরেক্ট লেবারের ক্ষেত্রে ইফিসিয়েন্সিটা যেভাবে মেজার করেছি, ঠিক সেই ইফিসিয়েন্সির বেসিসে এখানে প্রোডাকশন ওভারহেডটাও ওঠানামা করতে পারে, সেজন্য এটাকে আমরা ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বলছি। তারপর দেখেন এখানে ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স কিভাবে বের করে। নাম্বার অফ আওয়ার্স ওয়ার্ক, মানে এটা নিশ্চয়ই অ্যাকচুয়াল। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? নুরুজ্জামান সাহেব শুধু আপনিই বলেন, আর তো কেউ বলেন না, অন্যরা একটু বলেন। স্যার শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ফাইন। একটু রেসপন্স করিয়েন, তাহলে আমি নার্ভাস হয়ে যাই না। আমি অনেক সময় আপনাদের কথা না শুনে আমি আমার নার্ভাস থাকে, যায় রে কি বলছি, বকবক করে আমরা শুনছি কি না শুনছে আল্লাহ জানে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারি আসলে এইভাবে, আপনারা বুঝতে পারেন আমার কথাগুলো? জি স্যার, অনেক ক্লিয়ার, সুন্দর করে বুঝতে পারতেছি স্যার। ফাইন, আচ্ছা, থ্যাংক ইউ।
তো ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স আর ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স কিভাবে বের করব? ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্সের জন্য নাম্বার অফ আওয়ার্স ওয়ার্ক, তার মানে নাম্বার অফ আওয়ার্স ওয়ার্কড যখন বলছে তার মানে এটা অ্যাকচুয়াল, শুট কস্ট মানে স্ট্যান্ডার্ড প্রাইস অনুযায়ী, ডিড কস্ট মানে অ্যাকচুয়ালি কি করছি। তো শুট কস্ট মানে রেট অনুযায়ী আমি গুণ করে দিব আওয়ার্স ওয়ার্ককে, এবং এই যে অ্যাকচুয়াল কস্ট তো অ্যাকচুয়াল কস্ট আসবেই, ওটা তো আমার গুণ করার দরকার নেই, এখানে অ্যাকচুয়াল কস্ট টোটালটা আমি পেয়ে যাচ্ছি, এখানে পার্থক্য করে ফেললাম, ওটা হচ্ছে আমার এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স। তারপর ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, এফিসিয়েন্সিটা কেন হবে? দক্ষতার কারণে। তাহলে অ্যাকচুয়াল আউটপুট প্রোডিউসটা আমি যেটা করলাম সেটাতে আমি শুড টেক কত আওয়ার নেওয়া উচিত ছিল এবং ডিড টেক কত অ্যাকচুয়ালি নিয়েছি, দুইটা আওয়ারের পার্থক্য বের করব। আওয়ারের পার্থক্য যখন বের করব সেটাকে আমি এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স পেয়ে গেলাম। ওই আওয়ারের পার্থক্যটাকে আমি যদি স্ট্যান্ডার্ড রেট দিয়ে গুণ করি তাহলে আমি এফিসিয়েন্সি দক্ষতা বা অদক্ষতার কারণে কম বা বেশি কি হইলো সেটা বের করতে পারতেছি, সেটা বলা হচ্ছে আমরা ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। তাহলে একটা এক্সাম্পল দেখে আমরা এটা ক্লিয়ার করে ফেলি। দ্য বাজেটেড আউটপুট, এক্সাম্পল 7, আপনারা পড়েন একটু কি বললো। দ্য বাজেটেড output for Catherine Bennett Limited for May was 1000 units of product A. Each unit requires 2 direct labor hours. Variable overheads are budgeted at $3 per labor hour. তাহলে বলে দিচ্ছি কি 1000 ইউনিট আমাদের বাজেট ছিল, আমার বাজেট ছিল, এবং 2 লেবার আওয়ার, 2 ডাইরেক্ট লেবার আওয়ার ফর ইচ ইউনিট, এবং ভ্যারিয়েবল ওভারহেড রেট বলে দিচ্ছে বাজেটে ছিল 3 টাকা, তার মানে 3 দুগুণ 6 টাকা, এক ইউনিটের জন্য আমার 6 টাকা করে লাগা হচ্ছিল। অ্যাকচুয়ালি কি করছে, রেজাল্টের মধ্যে দেখা গেছে আউটপুট হয়ে গেছে আমাদের 900 ইউনিট, লেবার আওয়ার্স ওয়ার্ক হয়েছে 1980, এবং ভ্যারিয়েবল ওভারহেডস 5544 টাকা। এখন ক্যালকুলেট অ্যাপ্রোপ্রিয়েট ভ্যারিয়েন্সেস ফর ভ্যারিয়েবল ওভারহেডস, এটা বলেছে অ্যাপ্রোপ্রিয়েট, দেখছেন এখানে বলছে, এখানে বলে দেয় না যে আপনি এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বের করেন বা এক্সপেন্ডিচার বের করেন, সা বলে না, কিন্তু বলছে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যারিয়েন্সেস। তো আমার অ্যাপ্রোপ্রিয়েট ভ্যারিয়েন্সেস কি, ওখানে আমার ডাইরেক্ট লেবার আবার কি বলে ভ্যারিয়েবল ওভারহেডের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যারিয়েন্স কি হতে পারে? একটা হচ্ছে ডাইরেক্টলি ম্যাটেরিয়াল, ডাইরেক্ট, একটা হচ্ছে এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বেরোবে, আর একটা হচ্ছে রেট ভ্যারিয়েন্স বেরোবে। তাহলে না, সরি আমি ভুল বলছি, ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড একটা এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স বেরোবে, আর একটা কি বেরোবে? এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বেরোবে, এফিসিয়েন্সি। হ্যাঁ, তাহলে এক্সপেন্ডিচার ওয়ার্ডটা ইউজ করা হচ্ছিল আমার, রেট না দিয়ে, প্রাইস না দিয়ে। তাহলে ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্সটা বের করে দিলে আমার কি কি তথ্য লাগছে? আমার অ্যাকচুয়াল আওয়ার্স তো আছেই, এটার সঙ্গে আমার কি লাগছে, আমার যে অ্যাকচুয়াল আওয়ার্স 900 ইউনিটের জন্য আমার অ্যাকচুয়াল আওয়ার্স বাজারের কত লাগা উচিত ছিল, এবং আমরা কত, কেউ কিছু বলছেন? ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স বের করি আমরা কত ঘন্টা কাজ করে ফেলেছি, অ্যাকচুয়ালি 1980 ঘন্টা কাজ করে ফেলেছি, তাই না? 1980 ঘন্টা কাজ করেছি। আমাদের যেহেতু এক্সপেন্ডিচার, তাহলে 1980 জন্য আমরা স্ট্যান্ডার্ড প্রাইস কত ছিল? 3 টাকা করে পার লেবার আওয়ার। তাহলে 1980 কে 3 দিয়ে গুণ করলে আমরা বাজারের প্রাইসটা, বাজারের এক্সপেন্ডিচার বের করতে পারছি। কত হয়? 1980 গুণ 3, 5944 টাকা আমাদের স্ট্যান্ডার্ড রেট অনুযায়ী, মানে স্ট্যান্ডার্ড এক্সপেন্ডিচার রেট অনুযায়ী হওয়া উচিত ছিল। কিন্তু কত করেছি, অ্যাকচুয়ালি কত করেছি? 5554। তাহলে বাদ ভ্যারিয়েন্স করলে যেটা বেরোবে, হ্যাঁ, তাহলে মাইনাস করেন 5940 বিয়োগ 5544, তাহলে কত হয়? কম করেছি না বেশি করেছি? 396 টাকা। কম করলে কি ফেভারেবল নাকি অ্যাডভার্স? ফেভারেবল, যেহেতু খরচটা কম হয়েছে। ফাইন, তাহলে এবার আসেন ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। এফিসিয়েন্সি তাহলে কিসের ভিত্তিতে করব? কত ঘন্টা কাজ করা উচিত ছিল, কত ঘন্টা কাজ করেছি। তা আমি কাজ তো করেছি 1980 বলাই আছে, আর 900 ইউনিটের জন্য আমার কত ঘন্টা কাজ করা উচিত ছিল বলেন? 1800 উচিত ছিল। তাহলে ডিফারেন্স কত ঘন্টা আমরা কম বা বেশি করেছি? স্যার 1900। তাহলে কত ঘন্টা কম বা বেশি করেছি? 180 কি আমরা কম করেছি না বেশি করেছি? বেশি করলে কি অ্যাডভার্স হবে নাকি? হ্যাঁ, এটা অ্যাডভার্স, বেশি করেছি। তাহলে আমাকে মূল্যায়ন করেন এটাকে 180 ঘন্টা কত টাকা করে গুণ করবেন? 3 টাকা করে। হ্যাঁ, 3 টাকা করে, রাইট। স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া আছে।
180 কে 3 দিয়ে গুণ করেন তাহলে কত হয়? 3 18 54 540 554 জি স্যার 540 540 ব্যাস হয়ে গেল আমাদের কাজ শেষ এই ভ্যারিয়েন্স বের করার জন্য। ভেরি সিম্পল, ঠিক আছে। অল্টারনেট মেথড দেওয়া আছে, যা আলোচনা করলাম তাই, তবু বলে দিচ্ছি। স্ট্যান্ডার্ড রেট, স্ট্যান্ডার্ড আওয়ার, আর অ্যাকচুয়াল রেট, স্ট্যান্ডার্ড আওয়ার। তাহলে স্ট্যান্ডার্ড রেট, স্ট্যান্ডার্ড আওয়ার, অ্যাকচুয়াল আওয়ার, তাহলে আওয়ারের যে পার্থক্য ওইটাকে আমরা স্ট্যান্ডার্ড রেট দিয়ে গুণ করলে আমরা ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স পাই, যেটা পেলাম একটু আগে। আবার অ্যাকচুয়াল আওয়ার, স্ট্যান্ডার্ড রেট, অ্যাকচুয়াল আওয়ার, অ্যাকচুয়াল রেট, তার মানে আওয়ার ঠিক আছে, শুধু রেটের ডিফারেন্সের কারণে যেটা হবে সেটা হচ্ছে এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স। ঠিক এক্স্যাক্টলি আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবারে যা করেছি এক্ষেত্রেও তাই, কিন্তু কোনো বেসিক পার্থক্য নাই, শুধুমাত্র শব্দের পার্থক্য আছে। এই যেখানে এক্সপেন্ডিচার কথাটা আসছে, ক্লিয়ার কথাটাগুলো? জি স্যার তো টোটাল ভ্যারিয়েন্স বেরিয়ে গেলে মানে এই দুটার যোগফল হচ্ছে টোটাল ভ্যারিয়েন্স। টোটাল ভ্যারিয়েন্স আপনারা এমনিতেও পাবেন, এই 540 অ্যাডভার্স, 396 এক্সপেন্ডিচার ফেভারেবল, যোগ বিয়োগ করলে যা হয় 1 কত হয় জানি, 144 হয় বোধহয় নাকি? 144 আপনি এমনি টোটাল এখানে গুণ করলেও দেখবেন যে 144 বের হয়ে যাবে, সেম বের হবে। এই যে 540 অ্যাডভার্স, 396 ফেভারেবল, তাহলে টোটাল ভ্যারিয়েন্স কত হবে এখানে? কত হইলো স্যার 154 অ্যাডভার্স 54 না 44? হ্যাঁ 44 সরি স্যার 144 144, হ্যাঁ 144 হবে, এটা হবে। এটা টোটাল করলে এখানে যদি গুণ বিয়োগ করেন এখানে 5400 হবে, তাহলে এটা 5541 তো 44 তো ওখানে যোগ করলে অ্যাকচুয়ালটা 5500, স্ট্যান্ডার্ড করলে 5400 হবে, বিয়োগ করলে টোটালটা 144 পাবেন আপনারা, ঠিক আছে। এবার আসেন আইডল টাইম ভ্যারিয়েন্স, idle time variance and variable production overhead. The analysis of variable production overhead variances is affected by the existence of idle time. আগের মতো idle time যেমন আমরা লেবারে পাইছিলাম সেরকম the analysis of variable production overhead এও ক্ষেত্রে idle টাইমটা কি করে এফেক্ট করে। It is usually assumed that variable production overhead is incurred ডিউরিং অ্যাক্টিভ আওয়ার্স অনলি। তাই আগের মতোই যা করেছিলাম আমার লেবারের ক্ষেত্রে, ডাইরেক্ট লেবারের ক্ষেত্রে যা করেছিলাম একই রকম এখানে ট্রিটমেন্ট হবে। The variable production overhead efficiency variance is calculated in the same way that the direct labor efficiency variance is calculated when there is idle time. The variable production overhead expenditure variance when there is idle time is the difference between the standard variable overhead cost of the active hour work. Active hour work এর অর্থটা কি আমাকে এবার আপনারা বলেন, আমি আর বলবো না। What does mean by active hours worked and the actual variable? টোটাল আমার যে টাইমটা লাগছে ওটার ভিতর থেকে আমি আইডল টাইমটা বাদ দিব, তাহলে আমার অ্যাক্টিভ পাবো। Yes, fantastic. This is the answer. Thank you so much. তাহলে হয়ে গেল, আমরা এটা যদি আমাদের আইডল টাইম বলা থাকে তাহলে আমরা ওভারহেড বের করার সময়ও ঠিক ডাইরেক্ট লেবারে যেভাবে করেছিলাম একইভাবেই, কনসেপ্ট তো সেম। তাহলে কি করছি তখন সেক্ষেত্রে দ্য স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল ওভারহেড কস্ট অফ দ্য অ্যাক্টিভ আওয়ার্স ওয়ার্ক এন্ড দ্য অ্যাকচুয়াল ভ্যারিয়েবল ওভারহেড কস্ট, এই দুটো ডিফারেন্স এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্টটা তখন বের করতে পারবো যে ক্ষেত্রে আইডল টাইম দেওয়া থাকবে। ক্লিয়ার? So আসেন তাহলে extracts from the standard cost card of a product are as follows. Direct labor 2 hours into $15 per hour, 30 টাকা, $30. Variable production hour 2 hours into $4 per hour, তাহলে আমার হচ্ছে গিয়া 8 টাকা। তারপরে during May 200 units were produced. The direct labor workers were paid $6,600 for 440 hours work, but the idle time records show that 20 hours is in the month were recorded as idle time. তাহলে 440 ঘন্টা কাজ করেছে, কিন্তু আমার একটা রেকর্ড করেছিলাম আইডল টাইমের রেকর্ড, ওখানে দেখা গেছে যে 20 ঘন্টা আসলে আইডল টাইম ছিল। অ্যাকচুয়াল ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ইনকার্ড ওয়াজ 1530। ক্যালকুলেট লেবার এন্ড ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্স। লেবার ওভারহেড ক্যালকুলেট লেবার ভ্যারিয়েন্স এবং ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্স, আসলে বিষয়টা এরকম বোধহয় হবে। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমরা প্রথমে তাহলে আইডল টাইমের জন্য আমাদের কি হয়েছিল,
সেটা দেখি। আমরা 20 ঘন্টা আইডল টাইম ছিল, তো 20 ঘন্টায় আমরা যেহেতু আইডল টাইমের কোনো এখানে আপনার এস্টিমেট আগের থেকে ছিল না, আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম যদি আইডল টাইমের এস্টিমেট দেওয়া থাকে তাহলে আইডল টাইমের ব্যালেন্স একটা বের করা যেতে পারতো। এখানে বলছে কোনো আইডল টাইম কোনো আগে থেকে কোনো এস্টিমেট ছিল, কিন্তু আইডল টাইম হয়ে গেছে, তার মানে আইডল টাইম যত 20 ঘন্টা যেটা হচ্ছে সেটা পুরোটাই লস, ঠিক না? যে 20 ঘন্টা আইডল টাইম হয়েছে সেটা পুরোটাই লস টাকাটা আমাদের। তাহলে 20 ঘন্টায় কত টাকা লস সেটা নিশ্চয় পুরোটাই অ্যাডভার্স হবে, ফেভারেবল কোনোদিন হবে না। সো আইডল টাইম ভ্যারিয়েন্স কত টাকা আমরা দেখি। তাহলে আইডল টাইম ভ্যারিয়েন্স হচ্ছে কত, 20 ঘন্টা ইনটু কত টাকা, কত টাকা ডাইরেক্ট লেবার আবার কত টাকা, 15 টাকা না? বলেন, ডাইরেক্ট লেবার 2 আওয়ার্স ইনটু 15 আওয়ার্স আমাদের প্রত্যেক কারেন্টে দেওয়া আছে 15 টাকা করে 20 টাকা গুণ করেন, তাহলে $300 আমার অ্যাডভার্স আইডল টাইম ভ্যারিয়েন্স বেড়ে গেল। এবার আসেন আমরা এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটা বের করি। যেহেতু আমরা এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটা বের করার আগে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আইডল টাইমটা বের করার দরকার ছিল। হ্যাঁ, ওই জন্য আমি আইডল টাইমটা আগে বের করে ফেলছি। তাহলে এবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স করার জন্য আমাদের কি লাগতেছে, আমাদের অ্যাক্টিভ আওয়ার্স, অ্যাকচুয়াল আউটপুট প্রোডিউস ধরি। অ্যাকচুয়াল আউটপুট প্রোডিউস কত আমাদের, এখানে আমাদের 200 ইউনিট আমরা প্রোডিউস করেছি অ্যাক্টিভলি, এবং এটার জন্য আওয়ার কত লাগা উচিত ছিল স্ট্যান্ডার্ড, কয় ঘন্টা করে পার ইউনিটে, 2 ঘন্টা করে রাখা উচিত ছিল। 200 ইউনিটে 2 ঘন্টা করে রাখলে কত ঘন্টা লাগা উচিত ছিল, 400, কিন্তু আমরা নিয়েছি কত ঘন্টা, 440 মাইনাস 20 অর্থাৎ 420 ঘন্টা স্যার। 420 ঘন্টা। 20 ঘন্টা যে আইডল টাইম ছিল সেটাকে বাদ দিয়ে অ্যাক্টিভ আওয়ারটা নিয়েছি 440 মাইনাস 20, তাহলে আমার 400 ঘন্টা শুট ছিল বা ডিড ছিল হয়েছিল 420, তাহলে ডিফারেন্স কত, অ্যাডভার্স 20 ঘন্টা স্যার, অ্যাডভার্স 20 ঘন্টা। যে 20 ঘন্টা অ্যাডভার্স হইলো, এবার আমরা এটাকে ভ্যালু করে ফেলি আমার স্ট্যান্ডার্ড দিয়ে 15 টাকা দিয়ে গুণ করে দেন। 15 টাকা স্ট্যান্ডার্ড কস্ট 15 টাকা স্যার। তাহলে 15 কে 20 ঘন্টা দিয়ে গুণ করলে কত, 300 300 স্যার অ্যাডভার্স, $300 অ্যাডভার্স। এটা কি ভ্যারিয়েন্স, এটা স্যার লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স স্যার। গুড, ডাইরেক্ট লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, আমি $300 বের করে ফেললাম। এবার আমার যে ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্স বের করেন এফিসিয়েন্সিটা দিয়ে, একই তো $4 দিয়ে গুণ করেন। আমার $4 কি ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এর রেট হচ্ছে কি $4, ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড রেট হচ্ছে $4 করে। তাহলে আমার যেহেতু এফিসিয়েন্সি, আমার লেবারের ক্ষেত্রে যে এফিসিয়েন্সি, ভ্যারিয়েবলের ক্ষেত্রে একই এফিসিয়েন্সি, তাহলে আমার এফিসিয়েন্সি আমি পেয়েছি যে আমার কত 20 আমার এফিসিয়েন্সি ভ্যারি ছিল 20 আওয়ার্স। 20 আওয়ার্সকে আমি 4 দিয়ে গুণ করলে কত হয়, 4 দিয়ে মানে $4 ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড পার ইউনিট $4 করে, তাহলে 20 আওয়ার্স এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স 4 20 80টা অ্যাডভার্স। তাহলে আমি 2টা ভ্যারিয়েন্স বের করে ফেললাম এবার, তাই না? তারপরে এবার আসেন আমার কি থাকছে, এবার ভ্যারিয়েবল ওভারহেড, এবার এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্সটা বের করে ফেলি। এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্সটা কি, আমার তো নাম্বার অফ আওয়ার্স ওয়ার্ক, তাহলে কত ঘন্টা ছিল, 440 বিয়োগ অ্যাকচুয়াল আওয়ার্স স্যার, রেট দিয়ে গুণ করতে হবে স্যার। অ্যাকচুয়াল আওয়ার্স হচ্ছে 420 ঘন্টা। 420 ঘন্টাকে আপনি স্ট্যান্ডার্ড কস্ট দিয়ে গুণ করেন, আর ডিড কস্ট গুণ করেন, ডিড কস্টটা আছে, অ্যাকচুয়ালটা আছেই। স্ট্যান্ডার্ড দিয়ে হচ্ছে কত টাকা, 4 টাকা করে গুণ করেন 420 কে 1680 স্যার। 1680, আর অ্যাকচুয়াল কস্ট কত, 1530 স্যার। 1530, পার্থক্য কত, 150 স্যার, 150 ফেভারেবল স্যার। 150 ফেভারেবল, বুঝা গেছে? আর কোন সেকেন্ড নাই, বলেন does anyone have any confusion about this on this? বলেন। আমরা কিন্তু এখন ফিক্সড প্রোডাকশন ওভারে চলে যাচ্ছি, ভ্যারিয়েবল এখানে শেষ। আজকে কিন্তু মজার দুটো অঙ্ক আছে, ওগুলো আমি যদি করে দিতে পারি আমি খুব স্যাটিসফাইড হবো, আপনাদেরকে করে দিতে পারলে, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। সো আমি কি আগাতে পারি? জি স্যার, আগান। জি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতে পারলে আমার খুবই খুশি লাগবে, আর বুঝতে না পারলেও অখুশি লাগবে না, কারণ আমি আরো বুঝাতে পারবো তখন। এনিওয়েজ, তো আসলে এবার ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্ট ভ্যারিয়েন্সেস। ফিক্সড প্রোডাকশন, আমরা তখন ভ্যারিয়েবল পার্ট শেষ। আমাদের 3টা পার্ট ছিল ভ্যারিয়েন্সের, একটা সেলস ভ্যারিয়েন্স,
তারপর ভ্যারিয়েবল ভ্যারিয়েন্সের কস্ট ভ্যারিয়েবল ভ্যারিয়েন্স করছি, কস্ট ভ্যারিয়েবল ভ্যারিয়েন্স করছি, এবার ফিক্সড ওভারহেড কস্ট ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্সের মধ্যে আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল করেছি, ডাইরেক্ট লেবার করেছি এবং ওভারহেড করলাম। এবার থার্ড পার্ট আমরা ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্ট ভ্যারিয়েন্সের মধ্যে চলে আসলাম। এখন হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ overhead absorbed for each unit of output is the standard fixed overhead cost per unit. The total cost variance is therefore calculated as follows. The difference between the standard fixed production overhead cost, the standard fixed production overhead cost absorbed by the actual production. এখানেও কিন্তু কি actual production এর কথা চলে আসছে। Actual production এ standard fixed production overhead cost absorb কি করবে? Absorb মানে রেট দিয়ে নিশ্চয়ই গুণ করছি actual কে, তাহলে হচ্ছে that is the amount of fixed overhead actually absorbed. Absorbed কখন হবে? যখন আমি আমার ফিক্সড ওভারহেডের রেটের একটা আমরা আগে থেকে বাজারে যদি একটা রেট করে রেখেছি, ওটাকে যখন অ্যাকচুয়াল প্রোডাকশনকে দিয়ে যখন গুণ করতে থাকবো তখন তো আমরা অ্যাবজর্ব হতে থাকবে ফিক্সড ওভারহেডটা। আমাদের আগের কনসেপ্টে মনে আছে আপনাদের অ্যাবজর্পশন কস্টিং যেটা করেছিলাম, সেখান থেকে আপনারা রিকালেক্ট করেন ওই ইনফরমেশনটাকে, যে the standard fixed production overhead cost absorbed by the actual production. That is the amount of fixed overhead actually absorbed into production using the standard absorption rate. এই কথাটা কি মনে কোনো কনফিউশন আছে এটার ভিতরে? Absorption using the standard absorption rate and the actual fixed production overhead incurred. Actual fixed overhead কি incurred এটা তো বলাই থাকবে, এটাতে কোনো ঝামেলা নাই। কিন্তু এই যে standard fixed production overhead rate, overhead cost absorbed by the actual production, that is the amount of fixed overhead actually absorbed in production using the standard absorption rate. এটার সঙ্গে আমি অ্যাকচুয়াল প্রোডাকশনে কি খরচ করেছি সেটা ডিফারেন্সটা। তার মানে অ্যাকচুয়াল প্রোডাকশনে আমি কত ফিক্সড ওভারহেড অ্যাবজর্ব করেছি, ওটার সঙ্গে আমার অ্যাকচুয়াল খরচ কি করেছি সেটা পার্থক্য হচ্ছে আমার ফিক্সড ওভারহেড টোটাল ভ্যারিয়েন্স। এটা একই রকম আগের কনসেপ্টগুলো চলতেছে কিন্তু এখনো। তারপর আসেন, আমি অ্যাবজর্ব কথাটা একটু বারবার বলতেছি, কথাগুলো একটু রিকালেক্ট করার জন্য, মানে মাইন্ডে চলে আসার জন্য, ব্রেনে চলে আসার জন্য, যে আমরা অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে কিভাবে অ্যাবজর্পশন করেছিলাম, রেটটা কিভাবে করেছিলাম, সেগুলোর জন্য আমার মাইন্ডে স্ট্রাইক করে, সেজন্য আমি বারবার ওখানে এই শব্দগুলোকে জোর দিচ্ছি যে অ্যাবজর্ব স্ট্যান্ডার্ড অ্যাবজর্ব রেট, অ্যাবজর্পশন রেট। তো আসেন তাহলে এবার ফিক্সড প্রোডাকশন ওভারহেড টোটাল ভ্যারিয়েন্স কিভাবে করবো? ওভারহেড অ্যাবজর্বড, এই দেখেন ওভারহেড অ্যাবজর্বড কি লিখছে, অ্যাকচুয়াল আউটপুট ইনটু স্ট্যান্ডার্ড ফিক্সড প্রোডাকশন ওভারহেড রেট অ্যাবজর্পশন রেট। তাহলে অ্যাকচুয়াল আউটপুট, এখানেও অ্যাকচুয়াল আউটপুট চলে আসছে। অ্যাকচুয়াল আউটপুটকে আমি স্ট্যান্ডার্ড রেট দিয়ে গুণ করলাম, ফিক্সড ওভার রেট দিয়ে গুণ করলাম, ওটা যা পাবো ওটার সঙ্গে অ্যাকচুয়াল ওভারহেডের ডিফারেন্স থেকে হচ্ছে কি আমার ফিক্সড প্রোডাকশন ওভারহেড টোটাল কস্ট ভ্যারিয়েন্স, আগের কনসেপ্ট পুরোপুরি। এবার এখন এখানে একটা কথা আছে, আন্ডার ওভার অ্যাবজর্পশন। এই কথাটা আমরা আগে অ্যাবজর্পশন কস্টিং এর সময় পড়েছিলাম, বা আমরা বারবার এটার কথা আমরা জোর দিয়ে বলছিলাম যে এটাকেই আমাদের একটু বেশি করে ভাবতে হবে, এটা নিয়ে মনের মধ্যে রাখতে হবে। এটা কি হবে? আন্ডার ওভার অ্যাবজর্পশন যদি হয়ে যায়, ইন স্ট্যান্ডার্ড অ্যাবজর্পশন কস্টিং the total cost variance for fixed production overhead variance is the amount of over absorbed or under absorbed overhead. এটার ভ্যারিয়েন্সটা হয় কিন্তু ওভার অ্যাবজর্ব অথবা আন্ডার অ্যাবজর্বের কারণে কিন্তু ভ্যারিয়েন্সটা হয়। ওভার অ্যাবজর্বড ওভারহেড ইজ এ ফেভারেবল ভ্যারিয়েন্স। যখন ওভার অ্যাবজর্বড হয়ে যাবে তখন এটা ফেভারেবল ভ্যারিয়েন্স হবে, and under absorbed overhead is an adverse variance. Under or over absorption is the difference between the overheads incurred and the overheads absorbed. ওভারহেড কি ইনকার করছি, কি খরচ করছি এবং কি অ্যাবজর্ব করছি, এই দুটোর পার্থক্যই কিন্তু আন্ডার ওভার অ্যাবজর্পশনটা বের হয়ে আসবে। এটা তো বুঝতে পারতেছি। তারপরও the under overhead absorption occurs because the overhead absorption rate, OAR, overhead absorption rate, is based upon two predictions. যেটা প্রেডিকশনের উপরে আমরা এই রেটটাকে করি বলেই অ্যাবজর্পশন ওভার আন্ডার হয়। এটা কি হয়? প্রেডিকশন কি? the budgeted fixed overhead and the budgeted level of activity, the budgeted fixed overhead and the budgeted level of activity. If either or both predictions are wrong, there will be under over absorption and there will be a fixed overhead total variance. If the actual expenditure is different from the budgeted expenditure, there is an expenditure variance, and if the actual production is different from the budgeted production, there is a volume variance. A fixed production overhead volume variance represents the amount of fixed overhead that has been under or over absorbed due to the fact that
the actual production volume differed from the budgeted production volume. আগের মতোই অন্যগুলোর মতোই আমরা আগে যা করেছি ভ্যারিয়েন্সের মধ্যে অ্যানালিসিসের মধ্যে সেম কনসেপ্ট, কিন্তু এখানে ওভার আন্ডার অবজর্পশনের কথাগুলো চলে আসছে। ফর ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্সটা তাহলে কিভাবে করবো? একই কথা, যে বাজেটেড ফিক্সড প্রোডাকশন ওভারহেড এন্ড অ্যাকচুয়াল ফিক্সড প্রোডাকশন ওভারহেড। আমরা ফিক্সড প্রোডাকশন ওভারহেড বাজেটেড কেটে ছিল এবং অ্যাকচুয়াল ফিক্সড প্রোডাকশন ওভারহেড কি ছিল, এই দুটো পার্থক্য। তাহলে আসেন, এটা হচ্ছে আমাদের ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স বের করার জন্য। প্রোফর্মাটা কি? ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্সের প্রোফর্মা কি? বাজেটেড ফিক্সড ওভারহেড আর অ্যাকচুয়াল ফিক্সড প্রোডাকশন ওভারহেড ইনকার্ড, যেটা পার্থক্য করলে ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স বেরিয়ে আসবে। An expenditure variance can be calculated for fixed production overhead. A similar variance can be calculated if required for other fixed overhead costs. যেমন a fixed administration overhead expenditure variance, a fixed sales and distribution overhead expenditure variance. আমরা যেহেতু প্রোডাকশন নিয়ে কাজ করছি এখন, সুতরাং আমরা প্রোডাকশনটাই বিষয়টা এখানে আনছি, কিন্তু যদি প্রয়োজন পড়ে অন্যান্য যে সমস্ত সিমিলার ভ্যারিয়েন্স করা যেতে পারে অন্যান্য ফিক্সড ওভারহেডের ক্ষেত্রে, যেমন অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড থাকে ফিক্সড কোগুলা, সেটাও আমরা এটা এক্সপেন্ডিচার করতে পারি, এক্সপেন্ডিচার করে। আবার সেলস ফিক্সড সেলস এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্সও করতে পারি, এইসব ইত্যাদি। The volume variance is calculated as the difference between the budgeted output in units and actual output in units. ভলিউম ভ্যারিয়েন্স যখন আসবে তখন কি করব? বাজেটেড আউটপুটের সঙ্গে অ্যাকচুয়াল আউটপুট ইউনিটে ভলিউমটাকে আমরা ডিফারেন্স করলে আমরা ভলিউম ভ্যারিয়েন্স পেয়ে যাচ্ছি, মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড কস্ট পার ইউনিট, ওই আগের মতোই মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড রেট। কিসের রেট? ফিক্সড ওভারহেড রেট। The fixed overhead volume variance does not occur in a marginal cost system, costing system. কেন বলুন তো? Anyone, please? মার্জিনাল কস্টিংয়ে তো ফিক্সড ওভারহেড থেকে অ্যাবজর্পশন করা হয় না, এটাকে আলাদাভাবে Right. নিচে আমরা Thank you very much. কন্ট্রিবিউশনের পর করি। Very well said. Yes, thank you so much. You're right. তারপরে আসেন ফিক্সড প্রোডাকশন ওভারহেড ভলিউম ভ্যারিয়েন্স। পারফরম্যান্সটা কিরকম হবে? ভলিউম ভ্যারিয়েন্সের পারফরম্যান্স কি? অ্যাকচুয়াল আউটপুট প্রোডিউসড বাজেট আউটপুট পার্থক্য করবো, ইউনিটে ভলিউম পেয়ে যাবো, স্ট্যান্ডার্ড ফিক্সড রেট দিয়ে গুণ করে দেবো, ব্যাস হয়ে গেল, ভেরি ইজি। তারপরে এখানে আরেকটা কথা বলে দিছে, যেটা আমি আপনাদেরকে পড়ে শোনাই, এখন এই চ্যাপ্টারে লাগবে না, তবু শুনেন। You may be aware that the fixed production overhead volume variance can be subdivided into a fixed production overhead capacity and fixed production overhead efficiency. These variances are most definitely not in the syllabus. তবু জেনে রাখেন, জানার জন্য যে এইটাকে ফিক্সড প্রোডাকশন ওভারহেড ভলিউম ভ্যারিয়েন্সকে দুইটা সাব ডিভিশনে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিক্সড প্রোডাকশন ওভারহেড ক্যাপাসিটি ভ্যারিয়েন্স, ক্যাপাসিটির কারণে ক্যাপাসিটির কারণে ডিফারেন্স হতে পারে, আর একটা হতে পারে প্রোডাকশন ওভারহেড ফিক্সড প্রোডাকশন ওভারহেড ক্যাপাসিটি এন্ড ফিক্সড প্রোডাকশন ওভারহেড এফিসিয়েন্সির কারণে হতে পারে, যেগুলো আমাদের সিলেবাসে নাই, আমরা এখানে এটা আপাতত পড়ছি না। এক্সাম্পল 9টা দেখি। এক্সাম্পল 9, হ্যাঁ বলছে যে আপনার the following data relates to the fixed production overhead cost of producing widgets in March. এক মাসে, মার্চ মাসের বাজেটেড ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার 4375, বাজেটেড প্রোডাকশন ভলিউম উইজেটস 1750, স্ট্যান্ডার্ড ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্ট স্ট্যান্ডার্ড এখন সব বাজেটের ভিতরে আছি 0.25 hours at the rate of $10 per hour, $2.50. Number of widgets produced in March 1800 unit, এগুলো অ্যাকচুয়াল না, নাম্বার অফ widgets produced in March অ্যাকচুয়াল 1800, অ্যাকচুয়াল ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার 4800। তাহলে এই দুটো লাস্টের দুই লাইন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল, বাকিগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। রিকোয়ার কি দিছে? দে ক্যালকুলেট দ্য ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার এন্ড ভলিউম ভ্যারিয়েন্সেস ইন মার্চ। মার্চ মাসে আমাদের এক্সপেন্ডিচারের ফিক্সড প্রোডাকশন এক্সপেন্ডিচারের কি ছিল এবং ভলিউমের কি ভ্যারিয়েন্স ছিল সেটা আমাকে বের করতে হচ্ছে। তাহলে প্রথমে আমরা কি করব? আমরা লেটস ফাইন্ড আউট প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স। তো কি লাগছে আমাদের প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স। তাহলে এক্সপেন্ডিচারটা লাগতেছে, স্ট্যান্ডার্ড কি ছিল, অ্যাকচুয়াল কি ছিল? আমার বাজেটের ছিল কত? 4375 আমাদের স্ট্যান্ডার্ড ছিল, আর অ্যাকচুয়াল কত হয়েছে? 4800। ভেরি ইজি। তাহলে আমরা বাজেটের পাইলাম, ফিক্সড পাইলাম,
অ্যাকচুয়ালি পেলাম পার্থক্য কত? স্যার 425 ফেভারেবল না অ্যাডভার্স? স্যার অ্যাডভার্স। অ্যাডভার্স। এটা হচ্ছে ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স পেয়ে গেলাম আমরা, ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স পেয়ে গেলাম, কারণ এখানে বাজেট দেওয়া আছে আর ফিক্সডটা কত অ্যাকচুয়াল দেওয়া আছে, বাস পার্থক্য করলেই আমার ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্সটা ইজিলি বের হয়ে গেল। এবার ফিক্সড প্রোডাকশন ওভারহেড ভলিউম ভ্যারিয়েন্স, ভলিউমের জন্য আমরা কি 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 করছি, অ্যাকচুয়াল আউটপুট কত প্রডিউস করেছি? 1800 করেছি। আমার স্ট্যান্ডার্ড কত ছিল? 1750 1750 স্ট্যান্ডার্ড ছিল, করেছি 1800, তাহলে 50 কি বেশি করছি না কম করছি? কম করে এই 2 টাকা 50-কে 50 দিয়ে গুণ করলে আমি ফেভারেবল একটা পাবো, কি পাবো? ফিক্সড প্রোডাকশন ওভারহেড ভলিউমের কারণে যে ডিফারেন্স সেটা পাবো। ভলিউমে 50 ইউনিট ডিফারেন্স আছে, ওই জন্য আমার একটা ওই যে এটা ফেভারেবল হয়েছে ভলিউমে, যেহেতু আমি বেশি প্রোডাকশন করছি, তাহলে আমার ফেভারেবলকে আমি গুণ করলাম, ওটার জন্য আমার ভলিউম ভ্যারিয়েন্সের কারণে কত ফেভারেবল হয়েছে এটা বেড়ে গেছে। তা 50 ইন্টু 2.5 কত হয়? 125 হয়। দ্যাটস অল। সো এটাই হচ্ছে মেইন কথা। এবার আসেন মার্জিনাল কস্টিং ফিক্সড প্রোডাকশন ওভারহেড ভ্যারিয়েন্স। তো এখানে আবার মার্জিনাল কস্টিং ফিক্সড প্রোডাকশন ওভারহেড ভ্যারিয়েন্স, ইন মার্জিনাল কস্টিং fixed production overheads are not absorbed into the cost of production. For this reason, there is no fixed overhead, no production overhead volume variance. The only fixed production overhead variance reported in standard marginal costing is a fixed production overhead expenditure variance, যেটা আমরা সেকেন্ড পার্টে করলাম গত অঙ্কে। This is the difference between the actual and budgeted fixed production overhead expenditure as described above for absorption costing. Absorption costing যেভাবে করেছি ঠিক একইভাবে আমরা এক্সপেন্ডিচারটা ভ্যারিয়েন্সটা এখানে মার্জিনাল কস্টিং বের করলে হবে। ওখানে কোনো আমাদের ফিক্সড প্রোডাকশন ওভারহেড আর নট অ্যাবজর্বড ইনটু দ্যার ইজ নো, ওখানে কোনো ভলিউম ভ্যারিয়েন্স কিন্তু মার্জিনাল কস্টিং এর মধ্যে নাই। এবার আসেন মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দিস চ্যাপ্টার, এই অপারেটিং স্টেটমেন্টটা। এবং এখানেই কিন্তু আমাদের শেয়ানামি, মানে আমাদের শেয়ানামি বলতে মানে আমরা কস্ট অ্যাকাউন্টেন্ট হিসাবে আমরা যে প্রুফ করব যে আমরা কিভাবে এটা করছি, সব তো ব্যালেন্স আমরা শিখে ফেললাম। এবার ব্যালেন্স গুলোকে আমরা কিভাবে অ্যাকুমুলেট করে অপারেটিং স্টেটমেন্ট করব বা রিপোর্টিং করব, আমরা এই পার্টে চলে আসছি। যখন দিস ইজ দ্য ভাইটাল পয়েন্ট, যেটা আপনারা ভালো মতো বুঝেন। এখন দেখেন এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে ওরা, কারো একটা সাউন্ড শোনা যাচ্ছে, একটু বন্ধ করেন প্লিজ, মিউট করেন। নুরুজ্জামান দেখেন তো কার সাউন্ড শোনা যাচ্ছে, ওনাকে বন্ধ করতে বলেন। হ্যাঁ আচ্ছা, অপারেটিং স্টেটমেন্ট, তাহলে an operating statement is it, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে? ওকে ওকে, সাউন্ড করছে কি, ওনাকে একটু দেখেন তো, প্রেস করতে বলেন কিনা, ওনাকে বন্ধ করতে বলেন, মিউট করতে বলেন প্লিজ। আচ্ছা, অপারেটিং স্টেটমেন্ট, an operating statement is a top level variance report. দেখেন, an operating statement is a top level variance report. আমরা কস্ট অ্যাকাউন্টেন্টরা যারা পাস করব, আমরা কস্ট অ্যাকাউন্ট করব, আমরা কিন্তু অবশ্যই আমরা টপ লেভেলে কিন্তু কাজ করব। সো অপারেটিং স্টেটমেন্ট ইজ এ টপ লেভেল ভ্যারিয়েন্স রিপোর্ট reconciling the budgeted and actual profit.
আপনার বাজারের প্রফিট কি আপনি হিসাব করেছিলেন এবং অ্যাকচুয়াল প্রফিট কি হচ্ছে, ওটাকে দুইটাকে রিকনসাইল করে আমরা দেখাবো। রিকনসাইল কেন করতে হবে? ভ্যারিয়েন্সের কারণে রিকনসাইল করতে হবে। আমি বাজেট করেছি, বাজেট করার পরে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভ্যারিয়েন্স হয়েছে, বিভিন্ন প্রোডাকশনে ভ্যারিয়েন্স হয়েছে, আমার লেবারে হয়েছে, ডাইরেক্ট লেবারে, ওভারহেডে। এখন আমি দেখাবো ম্যানেজমেন্টকে রিপোর্ট করে যে ভাই আমি বাজেট করেছিলাম এটা, এবং এই 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 ভ্যারিয়েন্স হয়েছে, যার কারণে আমার অ্যাকচুয়ালটা এরকম করে এরকম ভাবে চেঞ্জ হয়ে গেছে। কিভাবে করতে হয় এই প্রসিডিউরটা আমরা এখন দেখে নিই, শিখে নিই। অপারেটিং স্টেটমেন্ট starts off with the expected or contribution or cost etc. আমি প্রফিট দিয়ে বাজেটের স্ট্যান্ডার্ড প্রফিট দিয়ে শুরু করতে পারি, অথবা কন্ট্রিবিউশন দিয়ে শুরু করতে পারি, অথবা কস্ট দিয়ে শুরু করতে পারি। যেভাবে আমার যখন যেভাবে লাগে তখন সেভাবে দেখাবো জিনিসগুলো, রিপোর্টিং করবো আমরা। and ends up with the corresponding actual figure. আমি বাজেটের ফিগারটাকে আগে দেখাবো এবং in as much as detail as possible. কি করতেছি, এর ভিতরে আমরা আবার অ্যাপ্রোপ্রিয়েট ভ্যারিয়েন্স যেগুলো জায়গায় বের করবো সেগুলোকে as much as ডিটেইল করে যতটুকু পর্যন্ত পসিবল আমি এটাকে আমার রিপোর্টে উত্থাপন করব। উত্থাপন কেন করব? কারণ আমার ম্যানেজাররা বুঝতে পারবে কোথায় ভ্যারিয়েন্স আছে। আমার টপ লেভেল ডাইরেক্ট বোর্ড অফ ডাইরেক্টরস তারা দেখবে যে আমরা যে প্ল্যান করেছিলাম, প্ল্যান অনুযায়ী আমাদের অর্জিত হয়েছে, কিংবা প্ল্যানের চেয়ে বেশি অর্জিত হয়েছে, কিংবা প্ল্যানের চেয়ে কম অর্জিত হয়েছে। কি কি কারণে আমাদের আসলে এই ধরনের ডিফারেন্স গুলো হলো, সেটাকেই উত্থাপন করাই হচ্ছে এই অপারেটিং স্টেটমেন্ট। যখন আমি দিব সামনে প্রডিউস করব, তখন তারা এটা দেখে সহজেই বুঝতে পারবে। এবং এখানে আমাদের মুন্সিয়ানা, the report, the format will be similar to the following. আমি এই প্যারাটা আবার পড়ি, আপনারা সেকেন্ড প্যারাটা আবার পড়ি, আপনারা সবাই আবার শুনেন। An operating statement starts off with the expected figure, for example budgeted or standard profit or contribution or cost etc. and এবং কি হয়, ends up with the corresponding actual figure. Actual figureটা তো আমার অ্যাকচুয়ালি কাজ অ্যাক্টিভিটি যা করেছি তার থেকে বের হচ্ছে অ্যাকচুয়াল ফিগারটা। তাহলে বাজেটের সঙ্গে করসপন্ডিং অ্যাকচুয়াল ফিগারস থেকে আমি মিলাবো, মিলকরণ করব, রিকনসিলিয়েশন করব। In between we list all the appropriate variances in as much as detail as possible. The format will be similar to the following. একটা এক্সাম্পল দিচ্ছি এখানে ফরম্যাটের। The numbers have no significance. এই নাম্বারগুলো কোনো সিগনিফিকেন্স নাই। They are purely for illustration purpose. একটা ইলাস্ট্রেশন দেখার জন্য নাম্বারগুলো এখানে বসেছে। তো মনে করেন এটা গ্রস প্রফিট দিয়ে করছে এটা। ফর এক্সাম্পল অপারেটিং স্টেটমেন্ট ফর পিরিয়ড 12 পিরিয়ডের জন্য অপারেটিং স্টেটমেন্ট করে দিচ্ছে। সে আমরা গ্রস প্রফিট শুরু করতেছি, বাজেটের গ্রস প্রফিট $1,00,000। তারপরে এটাকে আমরা এখন কি করতেছি, সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্স। আমি 15,000 ফেভারেবল, আমি ওই সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্স বের করছিলাম আগেই, যে আমরা ভ্যারিয়েন্স অ্যানালাইসিস শিখছি সেভাবে সেলস ভলিউমের একটা প্রফিট, সেলস ভলিউমটাকে বের করে ওটাকে বাজারের প্রফিট দিয়ে গুণ করছি। গুণ করলে আমার সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্সটা বেরিয়েছিল। তো সেটাকে আমি এখানে বাজেটের গ্রস প্রফিটের সঙ্গে যেহেতু ফেভারেবল ছিল সেহেতু আমি যোগ করে দিলাম। 1,00,000 সঙ্গে 15,000 ফেভারেবল ছিল ভলিউম ভ্যারিয়েন্স, 1,15,000 করলাম। আমি কিন্তু করছি কি, বাজেটের গ্রস প্রফিটকে আমি মিলাই কোথায় নিয়ে যাবো, একেবারে অ্যাকচুয়ালি নিয়ে যাচ্ছি। তাহলে আমি প্রথমে সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্সে যোগ করলাম 1,15,000 টাকা। তারপরে আসলে বাজেটেড প্রফিট ফ্রম অ্যাকচুয়াল, যে 1,15,000 বেরোলো এটা হচ্ছে আবার বাজেটেড প্রফিট। বাজেটেড প্রফিট কোত্থেকে, ফ্রম অ্যাকচুয়াল সেলস ভলিউম। যেহেতু সেলস ভলিউম ভ্যারিয়েন্স থেকে আমি যোগ করে দিচ্ছি এখানে ফেভারেবলটা, তাহলে আমার বাজেটেড প্রফিটটা বেরোলো অ্যাকচুয়াল সেলস ভলিউমের জন্য 1,15,000 টাকা। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারেন না কি বলেন? এই মিলকরণটা বুঝেন নাই? আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন না বুঝেন না এরকম? স্যার আমিও ভালো বুঝিনি স্যার। আলহামদুলিল্লাহ। আবার বলি, শুনেন, বিসমিল্লাহ করে বলি আবার। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বাজেটের গ্রস প্রফিট হচ্ছে আমাদের বের করছি, আমাদের যেহেতু স্ট্যান্ডার্ড করা আছে, আমরা বাজারের গ্রস প্রফিটটা বুঝছেন না, $1,00,000 না, $1,00,000। জি স্যার বুঝছি। বাজারের গ্রস প্রফিট করতে গেছে বাজেট করছিলাম যা, সেখানে গ্রস প্রফিট কি হওয়া উচিত ছিল সেটা আমরা আগে একটা চিন্তা করছিলাম, সেটা ছিল $1,00,000। এটা তো বুঝছেন?
আমরা একটা বাজেট করছিলাম যে 1,00,000 টাকা প্রফিট হবে এরকম হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, অফকোর্স, ওটাই ওটাই। জি স্যার। তা এখন আমার অ্যাকচুয়াল কাজটা শেষ, আমি কাজ করে ফেলছি, প্রোডাকশন শেষে আমার সেল করে ফেলছি, সেল করার পর দেখা গেছে আমার কিছু ডিফারেন্স হয়েছে, ব্যালেন্স কিছু বেশ কম হয়েছে কিছু। তো বেশ কম হওয়ার পরে আমি তখন সেলস ভলিউম ব্যালেন্সটা বের করলাম, মানে সেলস এর কত কম আর বেশি করছি। তখন দেখা গেছে আমি সেলস ভলিউম যা করছিলাম, সেলস ভলিউমের কিছু আমি আমার কিছু বেশি সেল করছিলাম, বা আমার প্রাইসের কোনো ডিফারেন্স বা বেশি সেল করছিলাম, ভলিউম কিছু বেশি হয়েছে আমার বিক্রি। তো ভলিউম যেটা বিক্রি বেশি হয়েছে, আমরা যে বাজেটেড গ্রস প্রফিট করার সময় আমার যে স্ট্যান্ডার্ড যে প্রফিট ছিল সেটাকে আমি সেলস ভলিউমের যে ভ্যারিয়েন্স সেটাকে গুণ করি, তো আমি সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্সটা পাচ্ছি এই $15,000। মনে পড়তেছে কথাগুলো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে এই 15,000 যে ফেভারেবল হলো সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্স, এটা কি বুঝছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, বুঝছেন। তাহলে আমার বাজেটেড ভলিউম ছিল, ভলিউম প্রফিট ছিল $1,00,000, আমি সেলস ভলিউমের বেশ কমের কারণে প্রফিট ভ্যারিয়েন্স হিসেবে আমার $15,000। তাহলে এই দুটো যদি আমরা যোগ করে দিই বা বিয়োগ করে দিই, মানে অ্যাডজাস্টমেন্ট করি, যেহেতু ফেভারেবল তাহলে আমার যোগ করতে হচ্ছে, বাজারের সঙ্গে যোগ করলে আমার $1,15,000। এটা কি অ্যাকচুয়াল নয়? এটা কি অ্যাকচুয়াল ভলিউমের উপরে বাজেটেড প্রফিট নয়? জি স্যার, অ্যাকচুয়াল। বলেন একজন তো, না এটা অ্যাকচুয়াল না, এটা বাজেটেড প্রফিট পার ইউনিট যা ছিল ওটাকে আমি অ্যাকচুয়াল ভলিউম দিয়ে গুণ করলে $1,15,000 পাইছি। চিন্তা করে দেখেন। স্যার একটু আবার বলবেন, মানে সঠিক স্যার, আমি বুঝছি স্যার। কে বুঝছেন? স্যার জি। আমার বাজেটেড সেলস এর সাথে আমার সেলস প্রফিট ভলিউম ফেভারেবল যে 15,000 টাকা দিয়েছে, আমি ওই ফেভারেবল করার সময় তো আমি অ্যাকচুয়াল সেলস ইউনিটের সাথে স্ট্যান্ডার্ড প্রাইস গুণ করে মাইনাস করে তো আমার ফেভারেবল হয়েছিল, ওইটা যোগ করলে আবার ওই ফিগারটা ফিরে এসেছে স্যার। হ্যাঁ, মানে কাছাকাছি হচ্ছে আপনার, কিন্তু কি মাঝখানে কথা বলতে কিছু ভুল কথা বলছেন। তারপরে বলে দিই আবার, শুনেন, মোটামুটি আপনার কনসেপ্টে কাজ করতেছে এখন। আমরা এখানে বাজেটের গ্রস প্রফিট $1,00,000 বের করছি, এবং আটার সঙ্গে $15,000 যেটা সেলস ভলিউমের কারণে, সেলস ভলিউমে আমি অ্যাকচুয়াল যা বিক্রি করছি বাজেটের তুলনায় বেশি বিক্রি করছি বলেই তো আমার সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্সটা বের করতে পারছি আমরা $15,000 ফেভারেবলটা। তাহলে আমি বাজারের গ্রস প্রফিটের সঙ্গে সেলস ভলিউম প্রফিটের ফেভারেবল ভলিউমটা যদি আমি যোগ করে দিই, তাহলে আমি বাজেটেড প্রফিট ফ্রম অ্যাকচুয়াল সেলস ভলিউম $1,15,000 বের করতে পারতেছি। এটা কঠিন কিছু না, শুধু চিন্তার গভীরতাটা একটু দেখেন, নাড়াচাড়া করলে এটা একদম মাথায় খেলবে একদম। আমার অ্যাকচুয়াল ভলিউমটা নিয়ে আসছি এখানে বাজেটের সেলসের সঙ্গে, বাজেটের প্রফিটের রেটের সঙ্গে অ্যাকচুয়াল সেলস নিয়ে আসছি। এখানে ছিল বাজেটের সেলস, এখানে আমি অ্যাকচুয়াল সেলস করছি, বাজেটের সেলসকে সেলস ভলিউম দিয়ে যোগ বিয়োগ করে আমি অ্যাকচুয়াল সেলস পাইছি। অ্যাকচুয়াল সেলসকে আমি বাজেটের রেটে গুণ করলে আমি এটা পেয়ে যাব, বা এভাবে অ্যাডজাস্টমেন্ট করলেও পাচ্ছি আমি। এখনো পর্যন্ত কে বলেন, আমি আবার বলবো ওটা, এই কথাটা বুঝে গেলে কিন্তু বাকিটা বুঝে যাবো ইনশাল্লাহ। স্যার আরেকবার আচ্ছা বলেন। একটু বলেন। জি হ্যাঁ, শুনেন, সেলসে আমরা সেলস ভ্যারিয়েন্স যে করেছিলাম, ওখানে আমরা কি কি ভ্যারিয়েন্স করেছিলাম? সেলস প্রাইস price variance, টোটাল সেলস সেলস ভ্যারিয়েন্স। হ্যাঁ, আচ্ছা, আমি ইন্টারনেট কি আমারটা একটু ডিস্টার্ব নাকি আপনাদের ডিস্টার্ব হচ্ছে না? আমি কি একটু আবার আমারটা চেঞ্জ করবো? আমি 8টা ওয়াইফাই চলে যাই, আমার 2টা ওয়াইফাই এখানে, এক মিনিট। আর সেলস প্রাইস ভেরিয়েন্স এবং সেলস ভলিউম প্রফিট ভেরিয়েন্স বের করেছিলাম স্যার। রাইট, সেলস প্রাইস ভ্যারিয়েন্স এবং সেলস ভলিউম প্রফিট ভেরিয়েন্স, সেলস ভলিউম প্রফিট, সেলস ভলিউমটাকে বের করে প্রফিট স্ট্যান্ডার্ড প্রফিট গুণ করছিলাম, তখন সেলস ভলিউম প্রফিট পাইছিলাম, তাই না? আর আরেকটা করেছিলাম কন্ট্রিবিউশন ভেরিয়েন্স স্যার, সেলস ভলিউম কন্ট্রিবিউশন ভেরিয়েন্স, তিনটা করেছিলাম স্যার। হ্যালো, একটু থাকেন, লাইনে থাকেন আপনারা। ইন্টারনেট কানেকশন একটু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আবার আসি। আমার আজকে ইন্টারনেট একটু ডিস্টার্ব, আমার আজকে এখানে একটু ওই ইলেকট্রিসিটি সকাল থেকে অনেক ডিস্টার্ব ছিল,
ইন্টারনেটেও একটু প্রবলেম করতেছে সকাল থেকে, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে চিটাগাংয়ে। আপনাদের কি অবস্থা ওদিকে? সব জায়গাতে আমার এখানে ইন্টারনেটে আছে, মাঝে মাঝে আপ ডাউন করতেছে স্যার। কোন এলাকায় থাকেন আপনি? আমি স্যার যশোর। ওরে আল্লাহ, ঢাকা তো বৃষ্টি হয়েছে স্যার ভালোই। তাই না? জি স্যার। চিটাগাং আজকে সারাদিন বৃষ্টি। তার উপরে কোথায়? তার মানে পুরো বাংলাদেশে বৃষ্টি। আইটিএমই অফিস বিয়াররা সব যশোরে চলে এসেছে স্যার, খুলনায় চলে গেছে আজকে। ও প্রেসিডেন্ট আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, তাহলে আমরা সেলস ভ্যারিয়েন্স যখন করছিলাম, সেলস ভ্যারিয়েন্সের মধ্যে আমরা দুইটা ভ্যারিয়েন্স করেছিলাম। একটা হচ্ছে সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্স। সেটা কিভাবে বের করেছিলাম আমরা? সেলস ভলিউমটার ডিফারেন্সটা বের করে অ্যাকচুয়াল সঙ্গে স্ট্যান্ডার্ড বের করে ওটাকে দিয়ে স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে স্ট্যান্ডার্ড প্রফিট দিয়ে যখন গুণ করছি তখন সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্সটা বেরিয়েছিল। এটা কি খেয়াল করতেছে আপনাদের? জি স্যার। আমি কথা ঠিক বলেছি? রাইট স্যার। জি আরেকটা ভ্যারিয়েন্স বের করেছিলাম সেলসে, সেটা হচ্ছে সেলস প্রাইস ভ্যারিয়েন্স। সেলসের ভলিউম ঠিক আছে, কিন্তু প্রাইসের ডিফারেন্স এর কারণে অ্যাকচুয়াল সেলকে গুণ করে প্রাইসের ডিফারেন্সের কারণে কি ডিফারেন্সটা হয়েছিল সেটা ছিল সেলস প্রাইস ভ্যারিয়েন্স। এই দুটো ভ্যারিয়েন্স আমরা বের করেছিলাম, আর এই দুটোর যোগফল ছিল টোটাল সেলস ভ্যারিয়েন্স। ঠিক আছে না? জি স্যার। রাইট স্যার। তাহলে হ্যাঁ, এই দুটো বের করেছিলাম। এখন দেখেন আমরা উল্টা হিসাব করতেছি, মানে এখানে বাজেটের গ্রস প্রফিট ছিল আমরা এখন তাহলে তখন আমি বের করছিলাম $1,00,000। এখন এখানে সেলস ভলিউম, আমার কম্পিউটারের কার্সারটা কোথায় দেখেন? সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্স, এটাকে আমি অ্যাডজাস্টমেন্ট করব, আর সেলস প্রাইস ভ্যারিয়েন্স এটাকে অ্যাডজাস্টমেন্ট করলে আমার এটা বেরোবে। এটা বের হলে মানে এটা আমি অ্যাকচুয়াল ফিগারটা বের করতেছি এখানে, আর কিছুই না। অ্যাকচুয়াল ফিগারটাকে কেমন বের করতে হবে? বাজেটের সঙ্গে আমার ভ্যারিয়েন্স গুলো থেকে আপ ডাউন করে সেলস এর ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে সেটা করেই তো আমি এই অ্যাকচুয়াল ফিগারটা বের করতেছি। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফিগার। তাহলে আমার বাজারের গ্রস প্রফিটের সঙ্গে আমি সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্সটাও অ্যাডজাস্টমেন্ট করব, এবং বাজারের প্রফিট এবং সেলস প্রাইস ভ্যারিয়েন্সটাকেও অ্যাডজাস্টমেন্ট করলে আমার অ্যাকচুয়াল $1,43,750 বের হবে। এবার কি বোঝাতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আর কেউ কিছু বলে না কেন? আবার বলি, বাজেটের গ্রস প্রফিট আমি $1,00,000, এবং এটার সঙ্গে আমি বাজেট থেকে অ্যাকচুয়াল ডিফারেন্স কেন হয়েছে? দুইটা কারণ হয়েছে। একটা হচ্ছে সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্সের কারণে হয়েছে, আর একটা হচ্ছে সেলস প্রাইস ভ্যারিয়েন্সের কারণে হয়েছে। তাহলে বাজেটের সঙ্গে আমি এই দুটাকে অ্যাডজাস্টমেন্ট করলাম। অ্যাডভান্স হলে অ্যাডভান্স, ফেব্রুয়ারি যাই হবে হোক, অ্যাডজাস্টমেন্ট করার পরে আমার অ্যাকচুয়াল ফিগারটা বের হয়ে যাবে। কারণ বাজারের সঙ্গে আমার অ্যাকচুয়াল ফিগারের ডিফারেন্স হবে তখনই যখন কোনো ভ্যারিয়েন্স থাকবে। তো ভ্যারিয়েন্স থাকবে দুই রকম, একটা হচ্ছে সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্স, একটা থাকবে সেলস প্রাইস ভ্যারিয়েন্স। তাহলে আমি অ্যাডজাস্টমেন্ট করে দিলে আমি অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছি। তাহলে বাজার ছিল $1,00,000, দুইটাকে অ্যাডজাস্টমেন্ট করলাম 15,000, সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্স $15,000 এটা অ্যাডজাস্টমেন্ট করলাম, আর সেলস প্রাইস ভ্যারিয়েন্স $28,750 এটাও অ্যাডজাস্টমেন্ট করলাম। করার পরে আমি $1,33,750 পেয়ে গেলাম। এখনো পর্যন্ত এখনো কেউ না বুঝে থাকলে বলেন। স্যার এটা উল্টা করে চিন্তা করলেও স্যার বোঝা যাবে। ইয়েস, উল্টা করে চিন্তা মানে আমি তো রিকনসাইল করতেছি, অ্যাকচুয়াল সঙ্গে বাজেট রিকনসাইল করতেছি। বাজেট কি ছিল, অ্যাকচুয়াল কি হয়েছিল, তাহলে বাজেটের সঙ্গে অ্যাকচুয়াল ডিফারেন্স কেন হয়েছে? আমি তো এই কনসেপ্টে আপনাদেরকে দিতে চাচ্ছি। বাজেটের সঙ্গে আমার অ্যাকচুয়াল ডিফারেন্স কেন হয়েছিল? সেলসের ক্ষেত্রে দুইটা কারণ হতে পারে। আমরা ভ্যারিয়েন্স অ্যানালিসিস শিখছি যে দুইটা কারণে বাজেটের গ্রস প্রফিটের সঙ্গে অ্যাকচুয়াল গ্রস প্রফিটের ডিফারেন্স হতে পারে। সেই দুইটা থেকে সেলসের দুইটা কারণ। একটা হচ্ছে এটা গ্রস প্রফিটের মধ্যে কিন্তু ভ্যারিয়েবল ওভারহেড নাই, কিন্তু এটা তো বুঝতেছেন। তাহলে হ্যাঁ, আমার সেলসের প্রফিট মানে তো আমি অলরেডি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে দিছি, মানে ওগুলো বাদ দিয়ে তো গ্রস প্রফিটটা আসছে। সুতরাং সেলস যখন প্রফিট ভ্যারিয়েন্স করতেছি তখন আমরা হিসাব করে ফেলছি অলরেডি সবকিছু। তাহলে বাজারের গ্রস প্রফিটের সঙ্গে আমি সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্সটাকে যখন আমি অ্যাডজাস্টমেন্ট করছি এবং সেলস প্রাইস ভ্যারিয়েন্স থেকে অ্যাডজাস্টমেন্ট করছি, সেলসের প্রাইস বাড়ছে কমছে ভ্যারিয়েন্সের এই সেলস প্রাইস ভ্যারিয়েন্সের কারণে এই দুটোকে অ্যাডজাস্ট করতে আমি অ্যাকচুয়াল ফিগারটা 1,33,750 পাইছি। এবার কি আর কোনো সন্দেহ আছে এখানে? আপনাদের বোঝার আর কিছু আছে বাকি?
স্যার স্যার বুঝছি স্যার। এখানে বাজেটেড প্রফিট ফ্রম অ্যাকচুয়াল সেলস ভলিউম এই কথাটা কেন লিখেছে স্যার? কই এখানে এটা না, এই যে এ- বাজেটেড জি, স্যার। প্রফিট ফ্রম অ্যাকচুয়াল সেলস ভলিউম, এটা বেরিয়েছে। এটা বেরিয়েছে কোত্থেকে? এই 1,00,000 যোগ 15,000, 1,15,000। তাহলে দেখেন এটা বাজেটের গ্রস 1,15,000 টাকায় প্রফিট। কি এটা বলছে স্যার? জি জি জি, কেন বলছি আমি বলি আপনাকে। এখানে যে বাজেটের গ্রস প্রফিট আছে, এখানে কি বাজেটেড সেলস, বাজেটেড সেলস এর কোয়ান্টিটি ইউনিট যোগ রেট গুণ রেট, তাহলে Rate, হ্যাঁ। মানে গ্রস প্রফিটের রেট। পরে তোরে জি। ওরা 1,00,000 পাইছিল, এখন ডিফারেন্স জি। হয়ে গেছে ভলিউমের কারণে। হ্যাঁ, অ্যাকচুয়াল ফিগার ডিফারেন্স ভলিউমের কারণে, ভলিউমে সেলস ভলিউমে কম বেশি হয়েছে। তাহলে সেলস ভলিউমে কত কম জি। বেশি ছিল প্রফিটের, সেটা বের করলাম 15,000। তাহলে আমি এটা যদি বাজেটের সঙ্গে অ্যাডজাস্ট করি, তাহলে আমার বাজেটের প্রফিট হলো অ্যাকচুয়াল সেলস এর মধ্যে। এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ বাজেটেড বুঝতে প্রফিট, পেরেছি, বাজেটেড ইউনিট। এটা হচ্ছে বাজেটেড প্রফিট অ্যাকচুয়াল সেলস ভলিউম, এটা বাজেটেড প্রফিট বুঝতে পেরেছি। বাজেটেড ভলিউম, এটা বাজেটেড প্রফিট হুম। অ্যাকচুয়াল সেলস ভলিউম। মানে অ্যাকচুয়াল সেলস থেকে আমার বাজেটেড প্রফিটটা কত আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক right. তাহলে 1,15,000, এটা থেকে আবার সেলস ব্যালেন্স, সেলস প্রাইসের কারণে যে ব্যালেন্সটা ছিল সেটা আমি আবার অ্যাডজাস্ট করলাম। তো ফেভারেবল ছিল, তাহলে আমি যোগ করলাম। তাহলে 1,15,000 সঙ্গে 28,750 যোগ করলে 1,33,750 হয়। আর কি আবার কি বোঝাবো কিনা বলেন? খুব ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু এটা। কারণ অ্যাকচুয়াল প্রফিট, জি জি বের করে ফেললাম। এই আমি মানে বুঝে গেছেন, এটাতে আমার শান্তি। আমি আরো বলতে চাই, অসুবিধা নেই, কারণ এগুলো হচ্ছে আমাদের, এইটাই আমাদের মুখ্য কাজ। আমরা এই কাজটাই করবো, কস্ট অ্যাকাউন্টেন্ট হয়ে আমার এই কাজটা করতে হবে, ব্যালেন্স অ্যানালাইসিস করবো আমরা এই কাজগুলো করার জন্য। সো এখানে আমি কোনো গ্যাপ দিতে চাচ্ছি না। এবং এটা যদি বুঝে যান আপনারা পরীক্ষায় পাস ইনশাল্লাহ। সো এখানে এই যে এই জিনিসটা এই জন্য বুঝে গেলেন। তারপরে আমরা আগাই। এবার আমরা প্রফিটটাকে পেয়ে গেলাম, এবার আমার অন্যান্য কস্ট ভ্যারিয়েন্স গুলোকে আবার আমরা এখানে দেখেন কি কি অ্যাডভার্স এবং ফেভারেবল আছে সেগুলো আমরা যোগ বিয়োগ করবো। কস্ট ভ্যারিয়েন্সের মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে, এখানে দেখেন সে আবার ওখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল এ, ডাইরেক্ট ম্যাটেরিয়াল বি, দুই রকম ম্যাটেরিয়াল আছে। তার ম্যাটেরিয়ালের মধ্যে দুই রকম ভ্যারিয়েন্স থাকে, প্রাইসের ভ্যারিয়েন্স, ইউসেজ ভ্যারিয়েন্স। হ্যাঁ, তারপরে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বি, প্রাইস ভ্যারিয়েন্স, ইউসেজ ভ্যারিয়েন্স। ম্যাটেরিয়াল তো দুই রকম ভ্যারিয়েন্স করছি আমরা, একটা প্রাইস ভ্যারিয়েন্স করছি, একটা ইউসেজ ভ্যারিয়েন্স করছি। তো অ্যাডভার্স থেকে অ্যাডভার্স, ফেভারেবল থেকে ফেভারেবল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কি, ইউসেজের ভ্যারিয়েন্স কত, প্রাইসের ডাইরেক্ট ম্যাটেরিয়াল বি এর ক্ষেত্রে প্রাইস ভ্যারিয়েন্স কত, ইউসেজ ভ্যারিয়েন্স কত, ফেভারেবল জায়গায় ফেভারেবল লিখছি, অ্যাডভান্স জায়গায় অ্যাডভান্স লিখছি। লেখার পরে ডাইরেক্ট ম্যাটেরিয়াল এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, ডাইরেক্ট লেবার এফিসিয়েন্সির কারণে ফেভারেবল হচ্ছে 7,000, রেটের কারণে ফেভারেবল হচ্ছে 12,000, আইডল টাইমের কারণে ফেভারেবল ছিল 3,000। আবার এগুলো কিন্তু সব মানে কি, আমরা বিভিন্ন এগুলো কিন্তু ওই যে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করে এই ফিগারগুলো বের হয়েছিল, ওইগুলো জাস্ট বসা অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি। পরে তোরে ফিক্সড ওভারহেড, ভ্যারিয়েবল ওভারহেড এফিসিয়েন্সি 4,000, ভ্যারিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার 3,500 ফেভারেবল, এটা অ্যাডভার্স। আর ফিক্সড ওভারহেড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স 11,500 ফেভারেবল, ভলিউম ভ্যারিয়েন্স 30,400 অ্যাডভার্স। তাহলে টোটাল অ্যাডভার্স এই যত কলম কস্ট ভ্যারিয়েন্স করছি আমরা, এটা এতক্ষণ এখানে সেলস ভ্যারিয়েন্স করলাম, এটা এখন তো আমরা কস্ট ভ্যারিয়েন্স করতেছি। তো কস্ট ভ্যারিয়েন্স করার পরে আমার কি হচ্ছে, এই আপনার অ্যাডভার্সের যে এগুলো আছে সবগুলো যোগ করে 7,500, ফেভারেবল 7,500, টোটাল ফেভারেবল অ্যাডভারেবল 20,050। তাহলে এই যে 1,33,750 আসলে গ্রস প্রফিট, আমি তখন বলছিলাম জাস্ট মাথা ঢোকার জন্য, আসলে কিন্তু কস্ট তো আমাদের বাকি আছে। কস্টের মধ্যে আমাদের এখানে টোটাল কস্ট ভ্যারিয়েন্স, মানে এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভ্যারিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড সবগুলো অ্যাডভার্স এবং ফেভারেবলকে আমরা যোগ বিয়োগ করছি। টোটাল অ্যাডভার্স হচ্ছে এখানে 27,500 আর টোটাল ফেভারেবল হচ্ছে 57,550। 57,550 থেকে 27,500 গেলে 20,050 ফেভারেবল, কারণ এটা ফেভারেবল, এটা অ্যাডভার্স। তাহলে 20,500 ফেভারেবল। তাহলে 1,33,750 সঙ্গে আমি 20,050 ফেভারেবল যদি যোগ করে দিই, আমার অ্যাকচুয়াল গ্রস প্রফিট 1,63,800 টাকা বের হয়ে গেল। ক্লিয়ার? আমরা কিন্তু আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক আছে, এমন করতে চাই। এটা মোটামুটি বুঝছেন কিনা বলেন? এটা বাসায় আপনারা আবার সুন্দর মতো আবার বসে বসে মনোযোগ দিয়ে করবেন, ইনশাল্লাহ ক্লিয়ার থাকবে। বলেন, তাড়াতাড়ি বলেন। আটটা করবো আমরা এখন। হ্যাঁ, দেখতে আপনি তো অবশ্যই হবে, প্লিজ
এটা মিস করি না, আজকে পড়াচ্ছি, গরম গরম দেখে ফেলবেন ইনশাল্লাহ। আরো 2টা অঙ্ক যদি করাতে পারি ফ্যান্টাস্টিক, আপনাদের আর কিছু লাগবে না। স্যার আমি খুব সংক্ষেপে একদম অল্প সময় নিয়ে বলতে চাই যে একেবারে সংক্ষেপে কি বুঝলাম। উদ্দেশ্য হচ্ছে রিকনসাইল করা বাজেটেড প্রফিট থেকে আমরা যাব হচ্ছে অ্যাকচুয়াল প্রফিটের দিকে। এর মাঝখানে যে সমস্ত খরচগুলো, যে সমস্ত ঘটনাগুলো আমার প্রফিট বাড়ায় দিছিল অ্যাকচুয়াল প্রফিটকে, সেগুলো যোগ করব, মানে ফেভারেবল গুলো, সেটা কস্টের হোক আর সেলস এর হোক, যেই ঘটনাই হোক, যেগুলো ফেভারেবল সেগুলো যোগ করব। আর আনফেভারেবল যদি যেমন কস্টের ক্ষেত্রে ফেভারেবল আনফেভারেবল মিলে যদি নেট এসে দাঁড়ায় তো আনফেভারেবল, তাহলে সেটা বিয়োগ করতাম। রাইট রাইট। তো এই নিয়মে গেলেই আমার বটম লাইনে যে দাঁড়াবে হচ্ছে অ্যাকচুয়াল প্রফিট, রিকনসাইল করে দিলাম। এবং এই কাজটা যদি আমরা করতে না পারি তাহলে কিসে কষ্ট কন্টিনিউ করলাম? এটাই তো আমাদের কাজ, এটা তো আমাদের এক্সপার্টাইজ, এখানেই আমাদের এক্সপার্টাইজ। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে শিখতে হবে, জানতে হবে এবং প্র্যাকটিক্যালি আমাদের জীবনে কাজে লাগাতে হবে। সুতরাং শুধু আমরা পড়ার জন্য পড়বো না, পাস করার জন্য পাস করবো না, আমরা এটা কাজে লাগানোর জন্য বুঝে নিব, আজকেই বুঝে নিব ইনশাল্লাহ। তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ, আমরা পারফেক্টলি কাজ করতে পারবো। তারপরে দেখেন, এবার আসেন, আমরা তো এই রিপোর্টটা তো রেডি করলাম, তাই না? স্টেটমেন্ট রেডি করলাম। শুধু কি রেডি করলে হবে? আমাদের রিপোর্ট করতে হবে। রিপোর্ট কিভাবে করবো? The variances should be reported to the management at the end of each control period. At the end of each control period. For example, বা প্রত্যেক কোয়ার্টার পর বা প্রত্যেক দিনের পর হতে পারে যদি খুব হাই প্রোডাক্ট হয়। There might be a hierarchy of control reports. একটা হায়ারার্কি থাকতে পারে। Reconcile managers with responsibility for the particular sales and variance report দিব, production manager production সংক্রান্ত রিপোর্ট দিব। এই জন্যই বললো যে variance reports might be prepared for individual managers with এক্সাম্পলের ভিতরে কি বলা আছে, খুব ইন্টারেস্টিং অঙ্ক। স্যাম মেন্ডিস এই এক্সাম্পল 10টা যদি করেন না, ভ্যারিয়েন্স অ্যানালাইসিস পুরোটাই পেয়ে যাবেন আপনি। এখানে যা করলাম সব আছে এখানে। চলেন দ্রুত আঁকায় যাই। স্যাম মেন্ডিস লিমিটেড is a manufacturing company which produces a variety of products. The following information relates to one of its products, product W. Standard cost data, selling price, direct material X, direct material Y, 5 কেজি 4 কেজি, তাহলে 15 টাকা। তার মানে 3 কেজি করে 3 5 15, 4 কেজি হলে 4 5 20 টাকা। দেন ডাইরেক্ট লেবার at the rate of 8 টাকা 24 টাকা। তার মানে কত ঘন্টা গেল? 3 8 24, 3 ঘন্টা কেটে গেল। এটা আপনি প্রশ্ন পড়ার সময় এগুলা কিন্তু হিসাব করে ফেলবেন, তাহলে আপনার অঙ্ক কত সুবিধা হবে। দেন ভ্যারিয়েবল ওভারহেডস 18 টাকা। তাহলে ভ্যারিয়েবল ওভারহেড হিসাবে করে আমরা নির্ধারণ করে করি। সাধারণত আমরা ডাইরেক্ট লেবারের কত ঘন্টা করে করি, তাহলে পার ঘন্টায় কত সেটা একটু হিসাব করে ফেলেন মনে মনে। ফিক্সড ওভারহেড 6 টাকা, ফিক্সড ওভারহেড তো আর 60 থাকলো। তাহলে আমার টোটাল স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে 83 টাকা, 100 টাকা সেলস প্রাইস সেলিং, তাহলে আমার প্রফিট পার ইউনিট 17 টাকা স্ট্যান্ডার্ড প্রফিট। The budgeted production is 24,000 units per annum, evenly spread throughout the year. Budgeted production আমি 24,000 এক বছরে, স্প্রেড ইভেনলি স্প্রেড মানে সমানভাবে বন্টিত, থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে সমানভাবে বন্টিত। মানে প্রত্যেক মাসে কত করে? 2000 করে, রাইট, 2000 করে। দেন আসেন, আপনারা খাতা কলম হাতে রাখেন, আমরা ঠাস করে অঙ্কগুলো করবো। খাতা কলম নিয়ে রাখেন। তারপর আসেন, the budget production 24,000 unit per annum, evenly spread throughout the year, with each calendar month assumed to be equal. March is a bad month in terms of sales revenue, and it is expected that sales will only be 1,700 units during the month. তার মানে মার্চ মাসটা একটা খারাপ মাস, ওই জন্যই এখানে বাজেট করছিলাম 1700, কিন্তু সারা বছর কিন্তু 24,000 ইউনিট প্রোডাকশন করতেছি, কিন্তু সেলস এর ক্ষেত্রে আমরা মার্চ মাসে কিন্তু 1700 ইউনিট একটা বাজেট করছিলাম। Fixed overhead were expected to be 144,000 per year and are absorbed on a labor hour basis.
তাহলে ফিক্সড ওভারটা আমার লেবার আওয়ার বেসিসেই আমরাও করি বলেও দিচ্ছে তাই। তো সেখানে আমরা হিসাব করবো এটা। অ্যাকচুয়াল রেজাল্টস ফর দ্য মান্থ অফ মার্চ ওয়্যার দ্যাট সেলস ওয়্যার 2200 ইউনিট। 1700 ইউনিট ছিল আমাদের বাজেট, কিন্তু আমরা অ্যাকচুয়ালি করে ফেলছি 2200 ইউনিট মার্চ মাসে অ্যাট এ প্রাইস অফ $90। $100 ছিল আমার সেলস প্রাইসের বাজেট, কিন্তু বিক্রি করেছি $90, কিন্তু ইউনিটে বিক্রি করেছি বেশি। 1700 ইউনিট বাজেট ছিল, 2200 ইউনিট বিক্রি করেছি। There was no change in stock of finished goods of raw materials. এই কথাটা বলছে অ্যাবজর্পশন কস্টিং এ অ্যাবজর্পশনটার এফেক্ট না দেখাবার জন্য। There was no change in stock of finished goods or raw materials. চেঞ্জ হলে তো আমার প্রফিটের মধ্যে এটা ঝামেলা করতো। The purchase during the month where purchase করছে during the month 11,300 kg of material X at the rate of 2 টাকা 80 পয়সা তো পার কেজি, and 18,300 kg of material Y at the rate of 5 টাকা 30 পয়সা পার কেজি। তো আমার তো এখানে 2 টাকা 50 পয়সা 80 পয়সা। আমার মেটেরিয়াল এক্স 5 টাকা করে 5 কেজি 15 টাকা 3 টাকা করে না, 3 টাকা করে আমার ডাইরেক্ট মেটেরিয়াল ছিল আমার বাজেট। আর এটা 4-5 পিস 5 টাকা করে ওয়ার, হ্যাঁ 5 টাকা করে ওয়ার ছিল। কিন্তু আমি এক্স কিনছি কত করে? এক্স কিনছি 2 টাকা 80 পয়সা, 3 টাকার জায়গায় 2 টাকা 80 পয়সা কিনছি। তাহলে এখানে একটা প্রাইস ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা। আর ওয়াই কিনছি 5 টাকা 30 পয়সা করে, যেখানে আমার 5 টাকা হওয়া ছিল, তাহলে এখানে একটা প্রাইস ডিফারেন্স দেখতে পাচ্ছি। আর ভলিউম ব্যালেন্স অন্যরকম ভ্যারিয়েন্স আমরা বের করবই। এরপরে ডাইরেক্ট লেবার আওয়ার বলছে 4800 ডাইরেক্ট লেবার আওয়ার্স ওয়্যার ওয়ার্ক এট এ রেট অফ 8 টাকা 10 পয়সা। তাহলে ডাইরেক্ট লেবার আমাদের 8 টাকা করে রেট ছিল, হ্যাঁ 324 মানে 3 ঘন্টা কাজ এখানে, তাহলে 8 টাকা রেট ছিল। এখানে আমরা করছি 8 টাকা 10 পয়সা করে, তারপরে 10 পয়সা কি রেটে আমার ডিফারেন্স আছে একটা, হ্যাঁ। তারপরে এবং এন্ড 1600 ইউনিট আওয়ার্স এট 8 টাকা 30 পয়সা। তার মানে ডাইরেক্ট লেবারটা আমি 2 রেটে করছি, একটা 8 টাকা 10 পয়সা করে করছি আর 4800, আর 1600 আওয়ার করছি যে 8 টাকা 30 পয়সা করে। তাহলে দুইটা রেট পাচ্ছে এখানে, সো অসুবিধা নাই, দুটো রেট থাকতেই পারে। আর আমাদের স্ট্যান্ডার্ড ছিল 8 টাকা। তো এখন বলছে যে কি বলছে, দ্য অ্যাকচুয়াল ভ্যারিয়েবল ওভারহেড ফর দ্য পিরিয়ড ওয়্যার $33,000, হ্যাঁ, এন্ড দ্য ফিক্সড ওভারহেড ওয়্যার 12,500। তাহলে অ্যাকচুয়ালটা বলে দিছে the company uses an absorption costing system and values its raw materials at standard cost. এখন বলছে ক্যালকুলেট কি, রিগার্ড হচ্ছে ক্যালকুলেট অ্যাপ্রোপ্রিয়েট ভ্যারিয়েন্সেস। দেখেন এখানে প্রত্যেক অঙ্কে কিন্তু বলবে যে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যারিয়েন্স। অ্যাপ্রোপ্রিয়েট ভ্যারিয়েন্স মানে আপনার যখন যেখানে যা ভ্যারিয়েন্স লাগা তখন সেটা আপনাকে বের করে দেখাই দিতে হবে। ভ্যারিয়েন্সের কথা বলতে পারে, আপনাকে তখন বুঝে কোন ভ্যারিয়েন্স আপনি দেখাতে হবে, সব দেখাতে হবে আপনাকে। তাহলে ক্যালকুলেট অ্যাপ্রোপ্রিয়েট ভ্যারিয়েন্স ফর দ্য মান্থ অফ মার্চ in as much as detail as possible and present an operating statement reconciling budgeted profit and actual profit, and present an operating statement reconciling budgeted and profit and actual profit। ঠিক আছে, এখন আপনারা তাহলে শুরু করেন ম্যাটেরিয়ালটা শুরু করেন। ম্যাটেরিয়ালটা এক্সেল ব্যালেন্স কি, ম্যাটেরিয়াল এক্সেল মধ্যে কি, আমার প্রথমে ইউসেজ ব্যালেন্সটা বের করেন ম্যাটেরিয়াল এক্সে, তারপরে ম্যাটেরিয়াল এক্সে ইউসেজ ব্যালেন্স বের করেন, প্রাইস ব্যালেন্স বের করেন। ম্যাটেরিয়াল ওয়াইতে ইউসেজ ব্যালেন্স বের করেন, প্রাইস ব্যালেন্স বের করেন। তারপরে ডাইরেক্ট লেবারে আপনার এফিসিয়েন্সি ব্যালেন্স বের করবেন, তারপরে রেট ব্যালেন্স বের করবেন। ভ্যারিয়েবল ওভারহেড, তারপরে ভ্যারিয়েবল ওভারহেডের মধ্যে আপনারা এফিসিয়েন্সি ব্যালেন্স বের করবেন, এক্সপেন্ডিচার ব্যালেন্স বের করবেন, সবগুলো ব্যালেন্স বের করবেন। বের করার পরে ফিক্সড ওভারহেডের ব্যালেন্স বের করবেন। ফিক্সড ওভারহেড ব্যালেন্স বের করার পরে তারপরে আমরা সেলস ভলিউম প্রফিট ব্যালেন্সটা বের করব। বের করার পরে সেলস প্রাইস ব্যালেন্সটা বের করব। তারপর আমরা অপারেটিং স্টেটমেন্ট করব, বাজারের গ্রস প্রফিট সেলস। আমি সময় কম, এভাবে ডিসকাশন না করে বরং আমি এটা যে সমাধানটা আছে সমাধানে চলে যাই, আপনাকে একবার রিভিউ করে দেখাচ্ছি, সো দ্যাট আপনারা এটা বাসায় বসে করবেন, কারণ আমরা আজকে নেক্সট ক্লাসে কিন্তু এটা করতে পারবো না। আপনারা এটা করবেন অবশ্যই, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা অঙ্ক আছে, সেটাও খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা সেটাও একটু আলোচনা করে দেবো। তাহলে আপনাদের ওই দুটো আপনারা বাসায় বসে দেখতে পারবেন, আমি নিয়ে আসতেছি আপনাদেরকে। আমি 1-to-1 ডিসকাস করতে চাচ্ছিলাম, কিন্তু আমার মনে হয় যে টাইমে করে দিতে পারবো না, সো একটু দেখাই দিই।
জাস্ট আমি একটু রিভিউ করে দিই, আপনারা কিন্তু বাসায় বসে এখন দেখে ফেলবেন, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট দেখলে এনাফ, লাগবে না আর কিছু। এই যে তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট কস্ট স্যাম ম্যান্ডেস লিমিটেড বলতেছে স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস 100, ম্যাটেরিয়াল এক্স ওয়াই, লেবার ডাইরেক্ট লেবার ওভারহেড সব $83, এই স্ট্যান্ডার্ড প্রফিট পার ইউনিট 17 টাকা। আচ্ছা, এখানে ফিক্সড ওভারহেড মানে W1 ওয়ার্কিং, একটা ওয়ার্কিং দেখাচ্ছে। ওয়ার্কিংটা কি? ওই 6 টাকা কেমন আসছে সেটা দেখাচ্ছে, দেখাচ্ছে আপনাকে ওয়ার্কিং 1। বাজেটেড ফিক্সড ওভারহেড রেট 1,64,000 ছিল পার ইয়ার, এন্ড দ্য বাজেটেড আউটপুট ইজ 24,000 ইউনিট পার ইয়ার, দাস দ্য বাজেটেড স্ট্যান্ডার্ড ফিক্সড কস্ট পার ইউনিট ইজ $6। হ্যাঁ, তার মানে 1,64,000 24,000 দিয়ে ভাগ করলে $6 পার ইউনিট চলে আসে। The overheads are absorbed on direct labor hours and each unit takes 3 hours. Therefore, the budgeted standard fixed overhead is 2 hour, মানে 6/3 hour. এই ওয়ার্কিংটা না দেখালেও চলে, বাট ওরা দেখাই দিচ্ছে তারপরে। এরপরে কি এটা গেল, এটা দেওয়ার পরে এবারে ওরা সব ভ্যারিয়েন্স বের করছে। দেখেন ম্যাটেরিয়াল এক্স ভ্যারিয়েন্স বের করছে, এখানে ইউসেজ ভ্যারিয়েন্স বের করছে, এখানে প্রাইস ভ্যারিয়েন্স বের করছে। এটা একটা ফেভারেবল হচ্ছে, এটা অ্যাডভার্স, এটা ফেভারেবল হচ্ছে। ইউসেজ ভ্যারিয়েন্স, প্রাইস ভ্যারিয়েন্স, আবার ম্যাটেরিয়াল ওয়াই ভ্যারিয়েন্স বের করছে, ইউসেজ ভ্যারিয়েন্স বের করছে, প্রাইস বের করছে। এগুলো কিন্তু আপনারা সবই পারবেন, এগুলো সবই আপনারা করছেন, বুঝছেন, আশা করি পারবেন এগুলা। তারপর লেবার ভ্যারিয়েন্স বের করছে, এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, তারপরে রেট ভ্যারিয়েন্স করার পরে কি করছে, ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্স বের করছে। ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্স মানে এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স। না বোঝার কিছু নাই, ইনশাআল্লাহ যা আলোচনা করেছি আপনারা অঙ্কটা এখনই বাসায় বসে আমার ক্লাসের পর করবেন, আধা ঘন্টার জন্য, আধা ঘন্টা লাগবে না, 15-20 মিনিট করলেই হবে, বুঝে করবেন, ইনশাআল্লাহ আজকে ক্লিয়ার হয়ে যাবে একদম। তারপর ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স বের করছে, বাজারের কস্ট 12,000, অ্যাকচুয়াল কস্ট 12,500। 12,000 কস্ট 12,000 কেন করছে? ওই যে আপনার বাজারের কস্ট 12,000 করছে আপনার, ও এক মাসে কত টাকা, এক মাসে কত টাকা, এটা কি 1,64,000-কে ফিক্সড ওভারহেড এখানে বলা আছে অঙ্কে 12 দিয়ে ভাগ করলে 12,000, কিন্তু অ্যাকচুয়াল 12,500, ওটা বের করছে। তারপরে ফিক্সড ওভারহেড ভলিউম ওভারেন্স কত, বাজেটের আউটপুট 2,000, অ্যাকচুয়াল আউটপুট 200 ফেভারেবল, 6 দিয়ে গুণ করছে, ফিক্সড ওভার ভলিউম বেরিয়েছে। তারপর সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্স বের করছে, বাজারের সেলস অ্যাকচুয়াল সেলস, যেটা পার্থক্য 1,700 2,200 500 হচ্ছে কি ফেভারেবল, স্ট্যান্ডার্ড প্রফিট দিয়ে গুণ করছে 17, যেটা নিয়ে আমি আজকে দীর্ঘ করে আলোচনা করলাম। স্ট্যান্ডার্ড প্রফিট বাজারের সেলস, ওই ওইটা আর কি, এটাই এসে গেল। হ্যাঁ, বাজারের সেল অ্যাকচুয়াল সেলস পার্থক্যের সঙ্গে স্ট্যান্ডার্ড প্রফিট গুণ করছে 8,500 ফেভারেবল। এবার সেলস প্রাইস ভ্যারিয়েন্স, যেটা আমরা আগের অঙ্কে খুব দীর্ঘক্ষণ আলোচনা করছিলাম, স্ট্যান্ডার্ড সেলস সেলিং প্রাইস, অ্যাকচুয়াল সেলিং প্রাইস, দুইটার পার্থক্য $10 অ্যাডভান্স, তারপরে অ্যাকচুয়াল ইউনিট দিয়ে গুণ করছে 2,200 দিয়ে গুণ করছে, $22,000 অ্যাডভান্স। এবার সব ভ্যারিয়েন্স বের করা শেষ, এবার আমরা অপারেটিং স্টেটমেন্টে সেটা দেখাবো। তাহলে বাজারের গ্রস প্রফিট ওয়ার্কিং 2 28,900 কিভাবে আসলো? ওয়ার্কিং 2 তে কি দেওয়া আছে, যে বাজার প্রফিট $17 পার ইউনিট, যেটা আমরা স্ট্যান্ডার্ড কস্টের মধ্যে পাইছিলাম অঙ্কের মধ্যে দেওয়া আছে, ইনটু বাজারের সেলস 1,700 ইউনিট সমান 28,900। তাহলে এটা আমাদের বাজেটের কি গ্রস প্রফিট 28,900। এবার এর সঙ্গে আমরা সেলস ভলিউম প্রফিট এই যে 8,500 ফেভারেবল যোগ করলাম, ওই আগের অঙ্কে আমরা যেটা ডিসকাশন করছি, ইলাস্ট্রেশন যেটা ডিসকাশন করছি একই রকম ভাবে সেলস প্রাইস ভ্যারিয়েশন অ্যাডভান্স, এটাকে আমরা বিয়োগ করলাম, 15,800 আসে গেল। আসার পরে এবার আমার কস্ট ভ্যারিয়েন্স গুলো ফেভারেবল অ্যাডভান্স গুলো আবার যোগ করলাম, জবগুলোকে ফেভারেবল গুলো এক জায়গায় লিখলাম, অ্যাডভান্স গুলো এক জায়গায় লিখলাম, প্লাস মাইনাস করে 9,310 ফেভারেবল পাইলাম। তাহলে অ্যাকচুয়াল প্রফিটটা বের হয়ে গেল 24,710। পারবেন না অঙ্কটা করতে বাসায়? শেষ, অঙ্ক শেষ। জি স্যার পারবো। গুড। আরেকটা অঙ্কে আমরা দেখাচ্ছি, এটা লাস্ট অঙ্ক এইখানে আছে, সেটা একটু আলোচনা করে দিই। এটা ভাইটাল, খুব দারুণ একটা অঙ্ক এখানে আছে, এটা আপনারা যদি বুঝতে পারেন আরো মজা হবে, এটা আরো ইন্টারেস্টিং। সেটা হচ্ছে পেজ হচ্ছে কি 193, কতটা আছি 193। আমাদের হাতে কত সময় আছে বলুন তো? 5 মিনিট। ইনশাআল্লাহ, লেটস সি। এই অঙ্কটা দেখেন, এখানে বলছে কি এক্সাম্পল অফ ওয়ার্কিং ব্যাকওয়ার্ডস, আপনি পিছন দিক থেকে ব্যাকওয়ার্ডলি আপনি একটা থেকে একটা কানেক্ট করে 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 আপনি হিসাব করতে পারবেন। কিভাবে দেখেন, খুব দ্রুত যাই। Q Limited operates a system of standard costing and in respect of কি লিখছে one of its products
which is manufactured within a single cost center, the following information is given. For 1 unit of product, the standard material unit input is 16 liters. 1 ইউনিটের জন্য 16 লিটার ইনপুট লাগে ম্যাটেরিয়াল at a standard price of 2 টাকা 50 পয়সা। The standard labor hour, এটা ম্যাটেরিয়ালটা বললো, স্ট্যান্ডার্ড লেবার রেট বলছে 5 পাউন্ড পার আওয়ার and 6 hours are allowed. তার মানে স্ট্যান্ডার্ড থেকে আমার রেট হচ্ছে $5 এবং 6 ঘন্টা করে allowed to produce 1 unit. Fixed production overhead is absorbed at the rate of 120% of direct labor cost. তার মানে ডাইরেক্ট লেবার কস্ট আমার এখানে $5 করে বলা আছে, এটার 120% করে যা হবে সেটা হবে আমার ফিক্সড প্রোডাকশন ওভারহেড অ্যাবজর্পশন রেট। ফিক্সড প্রোডাকশন ওভারহেড ইজ অ্যাবজর্বড at the rate of 120% of direct labor cost. গেল। During the last 4 weeks accounting period, এটা accounting periodটা 4 সপ্তাহ করে। During the last 4 weeks accounting period, the following occurred. The material price variance for শরৎচন্দ্র স্যার। আর নাই মনে হয়। maybe স্যারকে আমরা শুনতে পাচ্ছি না। স্যার মনে হয় ক্লাস শেষ করছে নাকি? আপনাদের তো আরো সময় শেষ হয়ে গেছে তো দেখতেছি। স্যার কথা বলতে ক্লাস মনে শেষ হয় হচ্ছে, নাই, সবাই তো নেট প্রবলেম করতেছে। কিন্তু তাই স্যারের না? কথা শোনা যাচ্ছে না। তাসনিয়া অরনি ক্লাসে মনে হচ্ছে। স্যার মনে ডিস্টার্ব দিচ্ছে। আনমিউট হয়ে গেছে। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। এতক্ষণ মিস করছেন আপনারা? জি স্যার। জি স্যার। মাই গুডনেস, মাই গুডনেস, মাই গুডনেস। আবার যাচ্ছি। এই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা কেন অফ হয়ে গেল? সামবডি আমাকে অফ করে দিছিল এখান থেকে। আচ্ছা, তাহলে আপনারা কি অঙ্কটা আমার সঙ্গে বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? আমি কোথায় ছিলাম? কোত্থেকে ধরতে পারেননি আমাকে? স্যার শুরু থেকেই ধরতে পারিনি। স্যার শুরু থেকেই। এর আগের অঙ্কটা বুঝতে পারছেন? আগেরটা স্যার বুঝেছি স্যার অনেকটাই। হ্যাঁ, আগেরটাও বুঝতে পারছেন। আমাকে একটা মেয়ে রেসপন্স করছিল, মেয়েটার নাম কে রেসপন্স করছিল এনিওয়েজ। কিন্তু আমি সুমি সুমি, থ্যাংক ইউ সুমি। এখন এটা ব্যাকওয়ার্ড, এটা তো মাই গুডনেস, আমি তো এতক্ষণ পর্যন্ত কি পড়লাম একটু আগে বললাম না কেন? আমাকে শুনতে পাচ্ছেন না আপনারা? স্যার আমরা বলছি, কিন্তু আপনি হয়তো হ্যাঁ আচ্ছা, তাহলে আমি বলি আপনাদেরকে, আপনারা এটাও আজকে বাসে করবেন। আপনারা ওই অঙ্কটা যেটা আমরা এক্সাম্পল 10 তো করবেন, এটাও করবেন। আমি এখন যেহেতু সময় আরো কমে গেছে, অনেকক্ষণ আমি বব্য করার পরে আপনারা শুনতে পারেন নাই। এখানে স্ট্যান্ডার্ড এই জায়গাতে স্ট্যান্ডার্ড প্রাইস স্ট্যান্ডার্ডের দেওয়া আছে এই প্যারাগ্রাফে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সব রেট দেওয়া আছে, এখানে সব অ্যাকচুয়াল দেওয়া আছে। তারপরে এখানে সব ভ্যারিয়েন্স দেওয়া আছে, ডাইরেক্ট মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, ডাইরেক্ট মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স, ডাইরেক্ট লেবার রেট ভ্যারিয়েন্স, ডাইরেক্ট এফিসিয়েন্সি লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, ফিক্সড প্রোডাকশন ওভারহেড, এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স দেওয়া আছে। সবগুলা দেওয়া আসার পরে এটার পরে এবার দেখেন এখানে সব দেওয়া আছে। এখন আপনাকে রিকোয়ারমেন্ট দিছে ক্যালকুলেট দ্য ফলোইং 4 week period বাজেটেড আউটপুট ইন ইউনিটস। এখান থেকে যে তথ্য আছে এই তথ্য থেকে আপনারা বাজেটেড আউটপুট ইন ইউনিটস বের করবেন, নাম্বার অফ লিটার্স পারচেজ বের করবেন, নাম্বার অফ লিটার ইউজড অ্যাবভ স্ট্যান্ডার্ড অ্যালাউড এটা বের করবেন, অ্যাকচুয়াল ইউনিটস প্রডিউসড বের করবেন, অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক বের করবেন, এভারেজ অ্যাকচুয়াল লেবার পার আওয়ার বের করবেন। বের করতে গেলে আপনারা বিষয়টা খুব ইন্টারেস্টিং। প্রথমে যেটা করতে হবে, এখানে স্ট্যান্ডার্ড রেটটা স্ট্যান্ডার্ড কস্ট কার্ডটাকে করে ফেলতে হবে।
এখানে স্ট্যান্ডার্ড কস্ট করার জন্য আপনার ডাইরেক্ট মেটেরিয়ালকে 16 ঘন্টা 16 লিটার দিয়ে মানে ডাইরেক্ট লেবার ম্যাটেরিয়ালটা বের করলেন 40 টাকা, ডাইরেক্ট লেবারটা বের করলেন 30 টাকা, ফিক্সড প্রোডাকশন ওভারহেড 120% 30 টাকার, তাহলে 30 টাকা 120% 36 টাকা, তাহলে এটা স্ট্যান্ডার্ড কস্ট কার্ড 106 টাকা বের হয়ে গেল। এরপরে আপনি সবগুলো রিকোয়ারমেন্ট গুলো ক্যালকুলেশন করে বের করতে পারবেন। একটা বলে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত পারি বলে দিই। এখানে বলছে যে ইফ অ্যাকচুয়াল প্রোডাকশন ওভারহেড ইজ $1,50,000, আমার অঙ্কে বলা আছে অ্যাকচুয়াল প্রোডাকশন ওভারহেড হচ্ছে $1,50,000 বলা আছে। ইফ অ্যাকচুয়াল প্রোডাকশন ওভারহেড ওয়াজ $1,50,000 and the fixed production overhead expenditure variance was 6,000 adverse, এই যে এখন ফিক্সড প্রোডাকশন, এই যে ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার, ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার কখন হয়, ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার কখন হয়, বলতেছে যে দেখেন ফিক্সড প্রোডাকশন ভ্যারিয়েন্স 6,000 অ্যাডভান্স, দেন it follows that the budgeted fixed overhead was 1,64,000. From this it follows that the budgeted must have been 4,000 unit, that is 1,64,000 budgeted overhead ভাগ 36,000 আমার এখানে স্ট্যান্ডার্ড প্রাইস যেটা কস্ট যেটা আমি বের করছিলাম 20% 120% করে 36 কে আমি 1,64,000 ফিক্সড ওভারহেড কে 36 দিয়ে ভাগ করলে আমার কত ইউনিট সেটা বের হয়ে যায়। সুতরাং 4,000 ইউনিট আমার বের হয়ে যায়। সুতরাং এটা আমার প্রোডাক্ট এখানে বাজেটেড আউটপুট ইউনিটস কত, বাজেটেড এই আর আপনার সময় শেষ হয়ে গেছে স্যার। জি আমি শেষ করে দিচ্ছি। সো এভাবে মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা ABCD এটা একটু বাসায় আজকে অবশ্যই পড়বেন। আমি নেক্সট ক্লাসে কিন্তু অন্য চ্যাপ্টারে যাব, নেক্সট চ্যাপ্টারে চলে যাব, কিন্তু যদি বোঝার কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি এটা সলভ করে দেবো। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পার্ট, এবং এটা যদি বোঝার মতো বুঝেন 10 নম্বর এক্সাম্পল প্লাস এইটা যদি বুঝে যান, ব্যালেন্স অ্যানালিসিসে আপনাদেরকে কেউ আর ফেলতে পারবে না। ঠিক আছে? আর টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কিছু অঙ্ক আছে, একটা অঙ্কের মধ্যে রিপোর্টিং এর কথা বলা আছে। রিপোর্টিংটা কিভাবে করতেছে সেটা অবশ্যই পড়বেন। রিপোর্টিংটা কিন্তু পরীক্ষায় আসে, বলে দেবে যে এরকম ব্যালেন্স অ্যানালিসিস বের করে আপনারা রিপোর্টিং করেন। তো রিপোর্টিং এর এক্সাম্পল কিছু দেওয়া আছে, সেগুলো আপনারা দেখবেন। এই যে অপারেটিং স্টেটমেন্ট, এই যে টেস্ট অফ 10, হ্যাঁ, এই যে রিপোর্টিং কিভাবে করতে হয় এগুলো বলা আছে। এগুলো কিন্তু রিপোর্টিংটা পড়লেই বুঝবেন, এটা খুব ইজি, নাথিং স্পেশাল। জাস্ট আপনার ব্যালেন্স অ্যানালিসিস যেগুলো সেগুলো বের করে কেন কি হলো একটু ডিসকাস করে দিলে, রিপোর্টিংটা করে দিলেন, কাকে কিভাবে বলতে হবে। যখন আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকবে তখন আপনার লিখতে অসুবিধা হবে না। তো এই হলো মোটামুটি। তাহলে হোমওয়ার্ক কিন্তু আমি দিয়ে দিলাম আপনাদেরকে, এগুলো আপনারা অবশ্যই করবেন। হোমওয়ার্ক গুলো ওগুলা করলে দেন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, আর কোনো ঝামেলা থাকবে না। কোনো প্রশ্ন থাকলে করবেন। আর আমি চ্যাপ্টার 7 ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করবো। নেক্সট ক্লাসে কিন্তু চ্যাপ্টার 7 এক ক্লাসে শেষ করে দেবো, কারণ ওটা মোস্টলি থিওরিটিক্যাল ছোট চ্যাপ্টার। আগামী ক্লাসে ওটা চ্যাপ্টার 7টাও ক্লোজ হয়ে যাবে। তারপরে চ্যাপ্টার 8 এর মধ্যে আমাদের কিছু মিক্সড ভ্যারিয়েন্স আছে, সেটা করবো আমরা ইনশাল্লাহ। সো এটুকুই আর কি, আর কিছু বলার নাই আজকে ক্লাসের মধ্যে। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড মাই ক্লাস and could have been followed my class. তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকেন সবাই, দোয়া করি আপনার জন্য, ভালো রেজাল্ট করেন সবাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। ওকে, you may leave now, all of you may leave now.